শরীরটা আর চলছে না, মাথাটা ঘুরছে। এই বুঝি পড়ে যাব। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। ক্লান্ত শরীরে চড়ার শক্তিটুকুও নেই। সারাদিনই কিছু খাওয়া হয়নি, তাই হয়তো এমন লাগছে। এমন সময় পড়ে যেতে নিলে কেউ একজন ধরে বসে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ মেললাম, সামনে হৃদ সাহেবকে দেখতে পেলাম। আজ যদি তোকে আমি না ধরতাম তাহলে সিঁড়ি থেকে ধরাম দিয়ে গড়িয়ে পড়তেই। একটু নিজের যত্ন নিতে শেখ হল, নয়তো অমন শরীরে তৃপ্তি মিলবে না। কথাটা বলে একটা পৈচাসিক হাসি দেয় হৃদ সাহেব। আমি ওনার হাসির কারণটা বুঝতে পারি। আমার অনেক কাজ আছে, যেতে হবে সাহেব। কোনো রকমে কথাটা বলে সেখান থেকে উঠে আসতে লাগি, এমন সময় খেয়াল করি পেছন থেকে উনি আমার হাতটা ধরে বসেছে। আমি আমার হাতটা ওনার থেকে ছাড়ানোর চেষ্টা করি, আর উনি রেগে আমাকে বিছানায় ছুঁড়ে মারে। তারপর বাজেভাবে আমার শরীরে স্পর্শ করতে থাকে। আমার অস্বস্তি লাগে। ওনার ছোঁয়ার প্রতিটি স্পর্শে আমার ঘৃণা হয়। আমি ওনাকে ধাক্কা দিয়ে বিছানা ছেড়ে উঠে যাই। উনি এতে আরও বেশি রেগে যায়, আর উঠে আমার গলা চেপে ধরে দাঁত কটমট করে বলে, খুব শখ না তোর বাড়ির কাজের মেয়ে হয়ে থাকার? তাই থাক, তোকে শুধু ব্যবহারই করা যায়। এই হৃদ চৌধুরীর বউ হবার কোনো যোগ্যতাই তোর নেই। কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে উনি রুম থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, যান যান। কে বলেছে আপনাকে আমায় বউ মানতে? আমার কোনো শখ নেই আপনার মতো দুশ্চরিত্র পুরুষের বউ হবার। জোর করে বিয়ে করেছেন আপনি আমায়, শুধু এটা বোঝাতে যে বৈধভাবে ব্যবহার করছেন। ঘৃণা করি আপনাকে আমি, আপনার প্রতিটা স্পর্শে আর আপনার ব্যবহারকে। কথাগুলো নিজে নিজে বলে কাঁদতে থাকি। এমন সময় হৃদ সাহেবের মা এসে পিছন থেকে আমার চুলের মুঠি ধরে টেনে উঠালো। তারপর আমাকে টানতে টানতে কিচেনে নিয়ে ধাক্কা মেরে এত থালা বাসনের উপর ফেলে দিল। এই ছোট লোকের বাচ্চা, মাটাকে তো খেয়েছিস, এবার আমার ঘাড়ে চেপে না বসে একটু গদটা খাটিয়ে খা। খালাম্মা। চুপ, একদম খালাম্মা বলবি না, ম্যাডাম বল, ম্যাডাম। ম্যাডাম আমার চুলের মুঠি ধরে মুখটা এঁটো বাসনের ভেতর চেপে ধরে। বড় সাহেব মানে হৃদ সাহেবের বাবা কিচেনের শব্দ শুনে ছুটে আসে, আর আমাকে এমন অবস্থায় থেকে ম্যাডামের কাছ থেকে ছাড়িয়ে আনে। কি করছো কি তুমি? মেয়েটাকে মারছো কেন? মারছি কেন সেটা আবার জিজ্ঞাসা করছো? দেখছো না দুপুর হতে চললো, এখনো বাড়ির এঁটো বাসনগুলো পড়ে আছে, আর এই ছোট লোকের বাচ্চা নিজের রুমে আরামসে বসে আছে। এগুলো কে করবে শুনি? ও এই ব্যাপার, তাহলে আমাকে ডাকতে, আমি করে দিতাম। মানে কি বলতে চাও তুমি? এটাই যে মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। তাছাড়া মেয়েটার তো যাওয়ার কোনো জায়গা নেই। ওকে আর শাস্তি দিও না বকুল, অনেক হয়েছে, এবার ক্ষমা করো। ক্ষমা করব? ওকে আমি? ওর জন্য আমি আমার বোনকে হারিয়েছি, একটা নষ্টা মেয়ে মানুষ কোথাকার। ওকে যে এ বাড়িতে আশ্রয় দিয়েছি সেটা শুধু তোমার কথায়, না হলে ওকে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে আমি বের করে দিতে পারলে শান্তি পেতাম। কথাগুলো বলে ম্যাডাম চলে যায়, আর বড় সাহেব আমার মাথায় হাত রেখে বলে, তোর খালাম্মার কথা কিছু মনে করিস না মা, ও তোর মাকে বড্ড ভালোবাসতো। যখন তোর বাবা গর্ভবতী অবস্থায় মেরে তোর মাকে তাড়িয়ে দেয়, তখন তোর খালাম্মাই তোর মাকে এ বাড়িতে নিয়ে আসে, খুব যত্ন করে। আর তুই হওয়ার পর তো তোকেও খুব যত্ন নিত, তোকে গোসল করিয়ে দেয়া, খাইয়ে দেয়া সব তোর খালাম্মাই করতো। তোকে এতটা ভালোবাসতো যে তুই যাতে এ বাড়ি ছেড়ে না যেতে পারিস, এজন্য তোর বিয়ের হৃদ। এটুকু বলে বড় সাহেব থেমে যায়, আর কিছু বলে না। আমার পাশ কেটে কিছু একটা ভাবতে ভাবতে চলে যায়, আর আমি সেথায় দাঁড়িয়ে রই। কি বলতে চাচ্ছিল বড় সাহেব? ভাবতে ভাবতে এঁটো থালা বাসনগুলো উঠিয়ে বেসিনের উপর রাখি, আর অমনি এঁটো বাসনের গন্ধে দম বন্ধ হয়ে আসে। বমি বমি লাগে, আর পারি না মুখ আটকে রাখতে, বমি করে দিই। বমির শেষে বেসিনের উপর আয়নায় চেয়ে দেখি পেছনে হৃদ সাহেব দাঁড়ানো। উনি আমার কাছে এসে দাঁড়ালে আমার মনে পড়ে যায় মায়ের মৃতের মুখটা, আমার গর্ভের এই সন্তানটার কথা, যা মনে পড়লে ঘৃণা হয় ওনাকে আমার। ঝড় বৃষ্টির রাত ছিল, দমকা বাতাস, নির্জলতার আভাস, টিনের চালে টুপটাপ শব্দ, আর হঠাৎ মেঘের গর্জনে ভয় পেয়ে কেঁপে উঠলাম আমি। ভেজা শরীরে ছাদ থেকে নেমে আসছিলাম। পরনে সাদা কামিজে শরীরে স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিকভাবে ওনাটাও বুকে পেঁচাতে ভুলে গেছি। বাড়ির সকলে এ সময় ঘুম থাকে, তাই অত খেয়াল করিনি। ছাদে এসেছিলাম বৃষ্টিতে ভিজতে। বৃষ্টি হলেই যে আমার মন ছুটে আসে ছাদে। সিঁড়ি থেকে যখন নামছিলাম হৃদের সাথে ধাক্কার তাল সামলাতে না পেরে হৃদকে আমি ধরে বসি,
আর চোখ মেলে তাকিয়ে দেখি ওর চোখ দুটো একদম আমার শরীরের উপরে, এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই খেয়ে ফেলবে। আমি চলে আসতে নিলেই আমার হাতটা টেনে ধরে রাখে, আর আমি কিছু বলতে যাব তখন আমার মুখটা চেপে ধরে আর বলে, একটা কথাও বলবি না। আমাকে নিয়ে নিজের রুমে চলে আসে, তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে খুব বাজেভাবে আমাকে স্পর্শ করে। আমি কিছু বলতে গেলে তার ঠোঁটজোড়া আমার ঠোঁটে বসিয়ে দেয়। প্রায় 20 মিনিট পর ঠোঁটজোড়া ছাড়ে আর হাঁপাতে হাঁপাতে আমাকে বলে, আজকের রাতটা এখানে থেকে যা। আমি উঠে দাঁড়াই, আর কিছু না বলেই চলে আসতে লাগি। হৃদ আমার হাতটা আবার ধরে বসে। আমি চিৎকার দিতে যাব, ও আমায় টেনে বিছানায় ফেলে দেয় আর আমার মুখটা খুব শক্ত করে চেপে ধরে। তারপর আমার পরনের কামিজের পেছনে চেনটা ধরে এক টানি খুলে ফেলে সামনের থেকে কামিজটা টেনে কোমর পর্যন্ত নিয়ে আসে। এবার আমি লজ্জায় চিৎকারও করতে পারছি না, তবে ধাক্কা ধাক্কি চিমটি নখের আঁচড় কিল গুতা যেভাবে পারছি দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ব্যর্থ। হৃদ আমার হাত দুটো শক্ত করে বিছানায় চেপে ধরে রেখেছে, নিজের শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে আমার উপর, সেই সাথে আমার গলায় আর বুকে আলতো করে ঠোঁটের কামড় দিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, চিৎকার করতে পারছি না, হৃদ আজ এমন কেন করছে। কিছুক্ষণ পর বিছানার চাদরটা বুকে জড়িয়ে বসে আমি কাঁদতে থাকি। হৃদ আমার পাশে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। এই কি সেই হৃদ যে ছোটবেলায় আমার সাথে খেলতো, আমার জন্য গাছে উঠে আম পেড়ে দিত? না না, এই হৃদ সেই হৃদ না। সেই হৃদ তো 12 বছর আগেই মরে গেছে। বিদেশে লেখাপড়া করতে গিয়ে যে হৃদ এতটা দুশ্চরিত্র আর নারী দেহভোগী হয়েছে তা আমার কল্পনার বাহিরে ছিল। আমি আস্তে করে হৃদের বিছানা থেকে উঠে কামিজটা গায়ে জড়িয়ে নিজের রুমে আসি আর দরজাটা লাগিয়ে কাঁদতে থাকি। কাঁদতে কাঁদতে বলি, হৃদকে আমি কখনো ক্ষমা করব না। সেই দিনটার পরে হৃদকে আর কখনো আমি দেখতাম না, আর ভুলেও যদি কখনো দেখা হয়ে যেত তখন ঠিক একইভাবে জোর করে নিজের লালসা মিটিয়ে নিত। কয়েক মাস পর যখন আমি অসুস্থ হয়ে পারি, মা খালাম্মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল আমি প্রেগনেন্ট। কথাটা শুনে মা অনেক বড়সড় একটা ধাক্কা খায়। মা খালাম্মা সবাই আমাকে জিজ্ঞাসা করেছে বাচ্চাটা কার। আমি বলতে চেয়েছি বলতে পারবো না, আর এই কারণেই মা লজ্জায় ঘৃণায় বিষ খেয়ে আত্মহত্যা করে নেয়। মায়ের মৃত্যুর পর বাচ্চাটা নষ্ট করে দেওয়ার হুমকি দেখিয়ে হৃদ আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে গোপনে বিয়ে করে। এমনকি রোজ মাঝরাতে এই বিয়ের দোহাই দিয়ে নিজের লালসা মেটাতে আমার কাছে আসে। মায়ের মৃত্যুর পর খালাম্মা আর আমাকে আগের মতো ভালোবাসে না। সেভাবে আমি মায়ের মৃত্যুর জন্য দায়ী। খালুর অনেক মিনতি করার পর খালাম্মা আমাকে এখানে থাকতে দিয়েছে, তবে আগের মতো মেয়ে হয়ে নয়, এই বাড়ির কাজের লোক হয়ে। তার কিছু শর্ত আছে, তাকে কখনো খালাম্মা বলে ডাকা যাবে না, খালুকে বড় সাহেব বলে ডাকতে হবে, আর হৃদকে হৃদ সাহেব বলে ডাকতে হবে, ঠিক যেমনভাবে বাড়ির অন্য কাজের মেয়েরা ডাকত। মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে খালাম্মা বাড়ির সব কয়টা কাজের মেয়েকে ছাড়িয়ে দিয়েছে। এখন বাড়ির সব কাজ শুধু আমাকেই করতে হয়, আর তাই করে চলেছি। এ বাড়িতে পড়ে আছি শুধু এই সন্তানটার জন্য। বর্তমান আনমনা হয়ে মায়ের কথা ভাবছি, এই সন্তানটার কথা ভাবছি। হৃদ সাহেব এসে আমার চোখের সামনে একটা কাচের গ্লাস ধরে ছেড়ে দেয়, আর গ্লাসটা নিচে পড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে আমার ধ্যান ফেরে। যে দেখি হৃদ সাহেব কাচের একটা টুকরো উঠিয়ে নিজের হাতে মুঠোয় বন্দি করে রেখেছে। হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে, যেটা দেখে আমার একটুও মায়া হচ্ছে না, কারণ এই মানুষটাকে দেখলে আমার প্রচণ্ড ঘৃণা হয়। আমি ঝাড়ু এনে কাচের টুকরাগুলো উঠিয়ে ডাস্টবিনে ফেলে দিই। এতে হৃদ সাহেব খুব রেগে যায়। তার হাত থেকে রক্ত ঝরছে দেখেও আমি কেন রেসপন্স না করাই সে হয়তো অপমান বোধ করেছে। রেগে গিয়ে সে আমাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরেছে, আর তার রক্ত হাতটা দিয়ে আমার মুখটা খুব জোরে চেপে ধরে আছে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে বেসিনের উপর মুখটা চেপে ধরে কল ছেড়ে দেয়, আর কলের পানিতে আমার মুখটা ডুবিয়ে রাখে। কিছু সময় পর টেনে নেয়। আমি নিঃশ্বাস ছাড়তেই মুখটা সেই পানির সাথে আবার ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর আমায় ছেড়ে দিলে আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। গালটা চেপে ধরে সামনে তাকিয়ে বলতে শুনি, কি ভেবেছিলি তুই ফুল? আমরা তোকে মাথায় করে রাখবো? মা ঠিকই বলে, তুই একটা নষ্টা মেয়ে। তোর জায়গা শুধু এই কিচেনেই হয়। যা গিয়ে কাজ কর। কথাটা বলে একটা ধাক্কা দিয়ে চলে যায়, আর আমি ওনার যাওয়ার পানে তাকিয়ে আছি।
ভাবছি একটা মানুষ এতটা খারাপ হয় কিভাবে। কলিং বেলের আওয়াজে গিয়ে দরজা খুললাম। দেখি ইয়া বড় এক পেটি আম নিয়ে বড় সাহেব বাড়িতে এসেছে। ভেতরে আসলে প্রতিবারের মতন আমার আমের পেটির সামনে বসে পড়ি। একটা একটা করে 15টার মতো আম খাওয়া হয়ে গেছে। আটিগুলো যে পাশেই ছুঁড়ে ছুঁড়ে মেরেছি খাওয়ার সময় সে খেয়াল নেই। যখন খেয়াল পড়লো আটিগুলোর দিকে, তখন পেছন থেকে কেউ এসে চুলের মুঠি ধরে টেনে উঠায়। এই ওঠ ওঠ, এভাবে আটিয়ে ছড়িয়ে কেন আম খাচ্ছিস? কথাটা বলি আমাকে চুল ধরে উঠিয়ে কষিয়ে গালে একটা থাপ্পড় মেরে বসে খালাম্মা। আমি ছিটকে গিয়ে হৃদের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ি। আমার মুখে আমের দাগগুলো হৃদের সাদা শার্টে স্পষ্ট লেগে আছে। তাকিয়ে দেখি হৃদ খুব সেজেগুজেই বের হয়েছে, হয়তো কোথাও যাচ্ছে। হৃদ এক টানে শার্টটা খুলে আমার মুখের উপর ছুঁড়ে মারে আর বলে, এটা পরিষ্কার করে 5 মিনিটের মধ্যে আমার রুমের শরবত নিয়ে আয়। খালাম্মার মুখের দিকে তাকালে সে বলে, হৃদ যা বলেছে তাই কর। কথা মতন আমি 5 মিনিট পর শরবতটা নিয়ে হৃদের রুমে দিয়ে আসি। আমি আসতেই হৃদ রুমের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি ও এখন কি করতে চাইছে। ভয়ে আমার পা দুটি থরথর করে কাঁপছে। হাতের গ্লাসটা কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার উপক্রম। হৃদ আমার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ডগমগ করে খেয়ে শরবতটা খেয়ে নেয়। তারপর আমার হাতটা ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আম খেয়েছিস ভালো কথা, মুখ কেন পরিষ্কার করিসনি? তোর মুখে এখনো আমের এঁঠো লেগে আছে। দাঁড়া, আমি মুছে দিচ্ছি। কথাটা বলে হৃদ মুখ দিয়ে আমার মুখে লেগে থাকা আমের এঁটো চুষে নেয়। তারপর আমার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে বলে, যা এবার এখান থেকে। আমি ছুটে ওয়াশরুমে আসি, বারবার আমার নিজের মুখটা ঘষে সাবান দিয়ে। আর আনমনি নিজেকে নিজে বলি, কেন যাকে এতটা ঘৃণা করি সে বারবার কাছে আসে। তার স্পর্শগুলোতে আমার যে ঘৃণা হয়। রাতে সকলের খাওয়া দাওয়া শেষে সারাদিনের এঁটো সব থালা বাসন পরিষ্কার করে শোবার জন্য রুমে আসি। দেখি আমার আগে হৃদ এসে আমার বিছানায় শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এখন শব্দ করেই বিপদ। আমি পা টিপে আস্তে করে এসে কম্বলটা টেনে মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর অনুভব করি হৃদের হাত আমার পেটের উপর। আমি ভাবি ঘুমের ঘোরে হৃদ হাতটা আমার পেটের উপর চলে এসেছে হয়তো। তাই আস্তে করে হৃদের হাতটা ধরে আমি সরিয়ে দিতে চাই, আর তখন হৃদ আমার হাতটা শক্ত করে চেপে ধরে। আজ এত দেরি হলো কেন আসতে? আজ আমাকে ছেড়ে দিন হৃদ সাহেব, আমার শরীরটা খুব ক্লান্ত। হৃদ আমার পেটে হাত বুলিয়ে বলে, বাচ্চাটাকে মেরে ফেলি। তারপর একটা বাঁকা হাসি দিয়ে বালিশের নিচ থেকে ফল কাটার ছুরিটা বের করে আমার পেটের উপর আলগা করে ধরে বলে, কি বলিস, মেরে ফেলবো? ভয়ে আমার পেট কাঁপছে, বুক ধুকপুক করছে। আমি নড়তেও পারছি না। একটু নড়লেই ছুরিটা আমার পেটে ঢুকে যাবে। তাই আমি ইশারায় মাথা নাড়িয়ে বলি, বাচ্চাটাকে না মারতে। হৃদ খুশি হয়ে ছুরিটা ফেলে দিয়ে আমার পেটে একটা চুমু খায়। তারপর আমার হাত দুটো শক্ত করে চেপে ধরে বালিশের সাথে। হৃদ তার পুরো শরীরের ভারটুকু আমার উপর ছেড়ে দেয়। আমার গলাতে ওর নাকের ডগা ঘষতে থাকে। আমি অস্বস্তি বোধ করি, কিন্তু চাইলেও হৃদকে দূরে সরাতে পারি না। কিছুক্ষণ পর খেয়াল করি হৃদ আমার হাত দুটো ছেড়ে দিয়েছে। আমি ভাবি এবার হয়তো ঘুমিয়ে গিয়েছে। ওকে ধাক্কা দিয়ে সরাতে গেলে পারি না, কারণ ও নিজের মাথাটা আমার বুকের উপর রেখে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। সকালে সারা রাত জেগেছিলাম। হৃদ কাল রাতে একটু আমাকে ঘুমাতে দেয়নি। সকালেও সেই একই অবস্থা। আমার জামার ভেতরে হাত ঢুকিয়ে ও আমার দিকে চেয়ে আছে। অনেক সকাল হয়েছে হৃদ সাহেব, খালাম্মা এক্ষুনি আমাকে ডাকতে চলে আসতে পারে। তারপর আমার রুমে আপনি আছেন জানতে পেলে সমস্যা হয়ে যাবে। হৃদ হাতটা বের করে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁত কটমট করে আমাকে বলে, এত ভয় পাস কেন ফুল? মা জানলেও বা কি? আমার কান্না চলে আসে। আমি কাঁদতে থাকি। হৃদের প্রশ্নের কোনো উত্তর দিই না, কারণ ওর প্রতি আমার ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ওর জন্য আমার মা আত্মহত্যা করেছে। ও আমার মায়ের খনি। হৃদ উঠে বসে আর বলে, সেদিন মাঝরাতে তোকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই অমনটা করেছিলাম। কিন্তু পরে তো তোকে আমি বিয়ে করেছি ফুল, তাহলে আজ কেন এমন করছিস? আমি কাঁদতে কাঁদতে শুয়ে থেকে উত্তর দিই, একবার না আপনি বারবার ওই একই ভুল করেছেন আমার সাথে। যখন সুযোগ পেয়েছেন নিজের
লালসা মিটিয়েছেন। আর আমাকে কি আপনার পাগল মনে হয়? বিয়ের দোহাই দিয়ে আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করবেন আর আমি বুঝবো না? আমি বুঝি এই বিয়েটা যে আপনার কাছে মজা ছাড়া কিছুই না, নইলে নিজের সন্তানকে মেরে ফেলার ভয় দেখাতেন না। আমার কাছে আপনি একটা দুশ্চরিত্র নোংরা মানুষ। সেদিনও ছিলেন আর আজও আছেন। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। কথাগুলো শুনে হৃদ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকায় আর বলে, তোকে বোঝানোটাই বোকামের কাজ। তুই যা ভাবিস তাই। তোকে শুধু আমার ব্যবহার করার জন্যই প্রয়োজন। তুই একটা নষ্টা মেয়ে, তাই বিয়ের আগেই নিজেকে প্রেগনেন্ট করেছিস। আর আমার বউ হওয়ার তো দূরের কথা, এই বাড়ির কাজের মেয়ে হবার যোগ্যও তুই নয়। তোকে তো মা দয়া করে বাড়ির কাজের মেয়ে করে রেখেছে। আমি যদি পারতাম পতিতালয়ে দিয়ে আসতাম। কথাগুলো বলে হৃদ নিজের শার্টটা উঠিয়ে দরজা গিয়ে খুলে দেয় আর সামনে তাকিয়ে দেখে খালাম্মা দাঁড়িয়ে আছে, বড় বড় চোখ করে রাগের দৃষ্টিতে হৃদের মুখের দিকে চেয়ে। একটু এগিয়ে খালাম্মা আমার রুমে ঢুকে দেখে বিছানায় এলোমেলোভাবে আমি শুয়ে আছি আর কাঁদছি। হৃদ খালাম্মাকে কিছু বোঝাতে গেলে খালাম্মা ঠাস করে কষিয়ে একটা থাপ্পড় হৃদের গালে বসিয়ে দেয়। ছি রিত, ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করবে আমি কখনো ভাবতেও পারিনি। খালাম্মাকে উচ্চস্বরে বলতে শুনে আমি ঝটপট করে উঠে বসি, তারপর নিজের কাপড়টা ঠিক করে নেই। খালাম্মা আমার দিকে তাকায়, আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে, না জানি আমাকে আজ কী শাস্তি দেবে। এ কি, খালাম্মা কাছে এসে আমাকে জড়িয়ে ধরেছে, আমার মুখে চুমো খাচ্ছে, আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। তাহলে কি আমাদের মধ্যে সব কথা শুনে নিল খালাম্মা? খালাম্মা কাঁদতে কাঁদতে আমার সামনে দুই হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দিস তুই ফুল, আমি তোর প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। আমি খালাম্মার হাতটা নিচে নামিয়ে দিই, তারপর বলি, না না, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো দোষ না, সব দোষ শুধু হৃদের। হৃদ বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। এদিকে এসে কিছু বলতে গেলে খালাম্মা হৃদকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, আর হৃদ আমার মুখের দিকে সেই একইভাবে চেয়ে থাকে। কি হলো শুনতে পাসনি? এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা রিত। উচ্চ কণ্ঠস্বরে খালাম্মা কথাটা বলে হৃদকে। হৃদ কেঁপে ওঠে, একটু নড়ে চড়ে উত্তর দেয়, ফুলকে আমি বিয়ে করেছি মা। আমি গেলে ওকেও সাথে করে নিয়ে যাব। কথাটা বলে খালাম্মা ঠাস করে হৃদের গালে আর একটা থাপ্পড় মারে। তারপর হৃদকে হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে ওর হাতে লাগেজটা ধরিয়ে দেয় আর বলে, শেষবারের মতো তোকে বলছি, এই বাড়ি থেকে তুই বের হয়ে যা। তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে। তোর মতন খুনি আমার বাড়িতে কেন কোনো জায়গা নেই। হৃদ লাগেজটা নিয়ে রুম থেকে বেরিয়ে এসে আমার হাত ধরে বলে, আমি গেলে ফুলকে সাথে করে নিয়ে যাব। আমি আমার হাতটা হৃদের থেকে ছাড়াতে চেষ্টা করি। এমন সময় খালু এসে হৃদকে জিজ্ঞাসা করে এভাবে আমার হাত কেন ধরেছে। হৃদ বলে, আমার গর্ভের সন্তানটা ওর, আর ও আমাকে বিয়ে করেছে, তাই ও যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে। কথাটা শুনে খালু রেগে যায় আর হৃদকে মারে। মারতে মারতে হৃদের অবস্থা কাহিল করে দেয়। হৃদ আর উঠে দাঁড়াতেও পারে না। খালু সেখান থেকে রেগে মেগে চলে যায় আর হৃদ আমার দিকে তাকিয়ে থাকে। আমার একটুও মায়া হয় না এই অবস্থায় ওকে দেখে। ও মরে গেলেও আমার কষ্ট হবে না। খালাম্মা আমাকে ধরে আমার রুমে নিয়ে আসে আর বলে এখন থেকে বাড়ির কোনো কাজ না করতে আর সারাদিন রেস্ট নিতে। খালাম্মা আমার যত্ন নেয়, আমাকে এসে খাইয়ে দিয়ে যায়। তখন হৃদকে খালু মারার পর সেই যে রুমে এসেছি আর বের হইনি দুপুর থেকে। ওইখানটায় আসি যেখানে হৃদ খালুর মায়ের খেয়ে পড়েছিল, কিন্তু হৃদ সেখানে নেই। মনে মনে আমি খুব খুশি হলাম। আমি ভাবলাম সত্যি সত্যি হয়তো হৃদ বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। খুশিতে আমি সেই আগের মতো সারা বাড়িতে ঘুরঘুর করছি। এখন না আমার কোনো কাজ করতে হচ্ছে আর না খালাম্মার দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে। সত্যিটা জানার পর খালাম্মা ঠিক আগের মতন আমাকে ভালোবাসছে। সারা দিন পর আমি রাতে আমার রুমে আসলে রুমটা একদম অন্ধকার দেখতে পেলাম। আর একদম মনে আছে আমি রুমের বাতি জ্বালিয়ে বাহিরে গিয়েছিলাম, তাহলে এত অন্ধকার কিভাবে হলো? আমি অত শত না ভেবে রুমের ভিতরে গিয়ে বাতিটা জ্বালাতে যাব এমন সময় পিছন থেকে দরজা বন্ধ করে শুনতে পাই। আমি ঘুরে দাঁড়াতেই কেউ এসে আমার মুখটা চেপে ধরে। আমি চিৎকারও করতে পারি না। তারপর আমার চোখের সামনে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ধরলে মুখটা দেখতে পেলাম। এ আর কেউ না, হৃদ। তাহলে হৃদ এখনো বাড়ি থেকে যায়নি? কি ভেবেছিলি ফুল? তোকে ফেলে রেখে
আমি বাড়ি ছেড়ে চলে যাব? কখনো না। কোথাও গেলে তোকে সঙ্গে করে নিয়েই যাব। আর এই বাড়িতে থাকলেও তোর সাথেই থাকবো। অনেক রাত হয়েছে, শুতে আয়। ধাক্কা দিয়ে হৃদকে দূরে সরিয়ে দিয়ে আলোটা জ্বালিয়ে বলি, কখনো না, আমি আর কখনো আপনার সাথে শুব না। কথাটা বলে চোখ তুলে চেয়ে দেখি হৃদের মুখ আর বুকে খালুর মায়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। হৃদ ঘুরে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি খায়, তখন ওর পিঠের দাগগুলো দেখা যায়। কি চাস তুই ফুল? তোর জন্য আমি আজ বাবার কাছে এতটা মায়ের খেলাম, মায়ের কাছেও পর হয়ে গেলাম, এর পরেও আমাকে ঘৃণা করবি? হ্যাঁ করব, কারণ আপনি আজ আপনার নিজের দোষে খালুর কাছে মায়ের খেয়েছেন, খালামার কাছে পর হয়েছেন। এক্ষুনি আমার রুম থেকে আপনি বের হবেন, নয়তো আমি চিৎকার দিয়ে খালু খালাম্মাকে ডাকবো। হৃদ টেনে আমাকে বিছানায় ফেলে বলে, তোর যা ইচ্ছে তুই তাই কর, তবুও আমি কোথাও যাব না। তোর রুমেই ঘুমাবো, কারণ তোকে ছাড়া আমার ঘুম হয় না। কথাটা বলে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। আমি চিৎকার করতে যাব তার আগে আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আমার ঘৃণা হয় হৃদের স্পর্শে। আজ আমি না পেরে হৃদের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিই, তারপর চিৎকার করে খালু খালাম্মাকে ডাকি। তারা এসে দরজায় কড়া নাড়তে আমি ধাক্কা দিয়ে হৃদকে সরিয়ে উঠে পরে দরজা গিয়ে খুলে দিই আর খালাম্মাকে জড়িয়ে ধরে কাঁদি। খালু রুমের ভিতরে গিয়ে দেখে হৃদ আমার রুমে, যা দেখে রেগে গিয়ে খালু হৃদকে টেনে বাইরে নিয়ে আসে আর মারতে থাকে। হৃদকে মারতে মারতে খালু এ বাড়ি থেকে বের করে দেয়। এই কলকলে শীতে এত রাতে হৃদ যাবে কোথায়? এতটা পাষাণ মনের মানুষ আমি নই। খালাম্মাকে বোঝালাম, খালুকে বোঝালাম, আজকের রাতটা অন্তত হৃদকে থাকতে দিও। আমি বোঝানোর পরে খালাম্মা খালু রাজি হয়ে যায় আর দরজাটা খুলে দেয়। হৃদকে বলে আজকের রাতটুকু থেকে যেতে, আর হৃদ থেকে যায়। ও নিজের রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমরাও আমাদের যার যার রুমে এসে শুয়ে পড়ি। রাত ৩টা বাজে, আমার চোখে ঘুম নেই। অন্যদিন এই সময় হৃদ আমাকে প্রচুর বিরক্ত করত, যদি পারত সারাটা রাত জাগিয়ে রাখত। আর সকাল হতেই সকলে ঘুম থেকে ওঠার আগে আমার রুম থেকে বেরিয়ে যেত। কিন্তু আজ যেন বিছানাটা শূন্য শূন্য লাগছে। তবে ভালো হয়েছে ও চলে গিয়েছে। শরীর ছাড়া তো ও আর কিছুর টানে আমার কাছে আসতো না। যদি তাই না হতো তাহলে সেদিন ওভাবে আমার সম্মান নষ্ট করতে পারতো না। হৃদের কথা ভাবতে ভাবতে হঠাৎ শুনতে পাই দরজার করাঘাত। আমি বুঝতে পারি এটা হৃদই হবে। হোক হৃদ, আজ কিছুতেই দরজা খোলা যাবে না। কিন্তু না, দরজার করাঘাত ক্রমশ বেড়ে চলেছে। খালু খালাম্মা শুনতে পেলে আবার এসে ওকে মারবে। আমি চাই না ও আর মার খাক, তাই না চাইতেও গিয়ে দরজাটা খুলে দিই। আমি দরজা খোলা মাত্র হৃদ আমাকে জড়িয়ে ধরে। আমি এক ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দিই। লজ্জা করে না আপনার? এত কিছুর পরেও সে আমার কাছে এসেছেন কেন? এই শরীরটার জন্য? আমার কথা শেষ হওয়ার সাথেই হৃদ আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর আমাকে টেনে রুমের মধ্যে নিয়ে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে আমাকে বলে, আজ তুই আমায় অনেক অপমান করেছিস, অনেক কষ্ট দিয়েছিস ফুল। আর ভেতরটায় যে ব্যথা অনুভব করছি সেটি কি তুই বুঝতে পারছিস না? খুব যন্ত্রণা হচ্ছে আমার। নাটক বন্ধ করুন। একদম মন ভোলানো কথা বলার চেষ্টা করবেন না। আপনার মতো মানুষের আবার কষ্ট যন্ত্রণা, কিভাবে পারেন এসব নিখুঁত অভিনয় করতে আপনি? ফুল, বলি হৃদ নিজের হাতটা ওঠায়। আমাকে মারতে গিয়েও থেমে যায়। তারপর বলে, তোকে আমি অনেকবার বলেছি সত্যিটা বাবা মাকে বলে দিতে, কিন্তু তুই চাসনি। কেন? আমাকে ঘৃণা করিস তাই? আর আজ আমার সব দোষ? হ্যাঁ আপনার দোষ। আপনার জন্য আমার মা আত্মহত্যা করেছে। আমি চাইলেও আপনাকে কখনো মেনে নেব না। দরকার পড়লে এ বাড়িতে কাজের মেয়ে হয়ে সারাটা জীবন পড়ে থাকবো। যত অপমানিত হওয়ার হব, তবু আপনাকে কখনো আমি মেনে নিতে পারবো না। ঠিক এই জেদটাই ধরেছিলি তুই। আমি তোকে বলেছিলাম বাচ্চাটার একটা পরিচয় লাগবে, তুই একা ওকে নিয়ে পারবি না সমাজের চোখে মাথা উঁচু করে বাঁচতে। কিন্তু তুই শুনিসনি, তাই আমি ভয় দেখিয়ে তোকে বিয়ে করেছি। আর তুই কি করলি? বিয়ের কথাটাও না নিজে কাউকে বললি, আর না আমাকে বলতে দিলি। এখন সব দোষ আমার। বন্ধ করুন আপনার এসব নাটক। আজ রাতটাই তো আছেন, এই একটা দিন একটু শান্তিতে থাকুন। আমার খুব ঘুম পাচ্ছে। আপনার এসব নাটক দেখতে আমার আর ইচ্ছা করছে না। যান নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমাকেও এবার একটু ঘুমোতে দিন। কথাটা বলে দরজা খুলে বাইরের দিকে ইশারা করলাম। হৃদ এসে আমাকে টেনে হাত ঘুরিয়ে পেছনে নিয়ে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, কোথাও যাব না আমি। আর যদিও যাই
তোকে সঙ্গে করে নিয়ে যাব। দরজাটা দিয়ে আমাকে নিয়ে বিছানায় ফেলে বলে, ঘুম আসছে না তোর? যা ঘুমিয়ে পড়। তারপর বিছানার অন্য পাশটায় উল্টো ঘুরে শুয়ে পড়ে হৃদ। সকালে রাতে আর আমার ঘুম হয়নি। আমার উল্টো দিকে মুখ ঘুরিয়ে এখনো শুয়ে আছে হৃদ। সারাটা রাত কক কক কণ্ঠস্বরে হালকা কান্নার আঁচ পেয়েছি হৃদের দিক থেকে। হৃদ কি সত্যি কেঁদেছে? কাঁদলে কাঁদু, তাতে আমার কি? ও কি শুধু ঘৃণা করি আমি? খালাম্মা এসে বাইরে থেকে ডাকছে। ফুল, রিতকি আবার তোর রুমে এসেছে? ও তো নিচের রুমেই নেই, দরজাটাও বাইরে থেকে খোলা। কথা বল মা, তুই ঠিক আছিস তো? খালাম্মার কথা শুনে আমি উঠে বসি। কি বলবো বুঝে উঠতে পারছি না। হাত দিয়ে হৃদের পিঠে খোঁচা দিয়ে বলি উঠতে, আর পিঠের কাটা জায়গায় খোঁচা পেয়ে হৃদ ব্যথা পেয়ে চিৎকার দিয়ে যায়। আমি ওর মুখটা চেপে ধরি আর ফিসফিসিয়ে বলি, হুস, একটু শব্দ করবেন না আপনি। আপনি এখানে আছেন জানতে পেলে আপনাকে আবার মারবে। হৃদ আমাকে জড়িয়ে ধরে। আমি হৃদের মাথায় বালিশটার দিকে তাকিয়ে দেখি ভিজে চুপচুপা হয়ে আছে। হয়তো কাল রাতে খুব কেঁদেছে। আমি হৃদের বুকে মাথা রেখে শুয়ে খালাম্মাকে বলি, না খালাম্মা, হৃদ তো এখানে আসেনি, হয়তো সকাল হয়েছে তাই চলে গেছে। সত্যি কি রিত চলে গেছে ফুল? হ্যাঁ, কাল তো সেই কথাই হয়েছিল, সকাল হলেই ও চলে যাবে। আচ্ছা তুই ঘুমো তাহলে, এত সকালে ওঠার দরকার নেই। আর একটু বেলা হোক তাই উঠিস। আমি খালাম্মাকে বলে দিয়েছি আপনি চলে গেছেন, তাই এখন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যান, নয়তো আপনি আছেন দেখলে আবার মারবে আপনাকে। ওহ, এই জন্য? তাই ভাবি তুই তো আমার কাছে আসার মানুষ না। যাই হোক, আমি এবারই ছেড়ে যাচ্ছি না। মানে? মানেটা তোকে আমি আগেও বলেছি ফুল, গেলে তোকে নিয়ে যাব। অসম্ভব, আমি আপনার সাথে কোথাও যাব না। তাহলে এখানে থাকতে দে, তোর কাছে লুকিয়ে রাখা মায়, যতদিন না মা বাবা আমাকে ক্ষমা করছে। হৃদের কোনো কথার উত্তর না দিয়ে আমি ছুটে ওয়াশরুমে চলে এলাম। কি বলবো ওকে আমি? ও যে অনেক করেছে তার যে ক্ষমা হয় না, তাহলে আজ কেন ওর জন্য আমার এত কষ্ট হচ্ছে? আমি তো ওকে ভালোবাসি না। হৃদ ওয়াশরুমে দরজার কাছে এসে দাঁড়ায় আর আমাকে ডাকে। ফুল, আমার কথার উত্তর দে, বাইরে আয় প্লিজ, আমাকে আর কষ্ট দিস না। তুই ছাড়া যে আমি একেবারে নিঃস্ব। আমি চোখে মুখে পানি ছিটিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিলাম। হৃদ এসে আমাকে ঝাঁকিয়ে বলল, তুই কি সত্যি চাস আমি চলে যাই? আমি হৃদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলি, হ্যাঁ চাই, কারণ আমি ঘৃণা করি আপনাকে। চলে যান আপনি এ বাড়ি থেকে। এমন সময় খালাম্মা আবার আসে। দরজার কাছে এসে বলে, ফুল, তুই কি উঠে পড়েছিস? দরজাটা খোল না, ভাবছি আজ তোকে নিয়ে একটু হসপিটালে যাব। খালাম্মার কণ্ঠ শুনে আমি হৃদের দিকে তাকাই। হৃদ তো আমার রুমে, এটা খালাম্মা জানলে তো হৃদকে আবার মারবে। খালাম্মা ডেকে যাচ্ছে আমাকে আর হৃদ সেখানেই দাঁড়িয়ে আছে। আমি হৃদকে ঠেলে ওয়াশরুমের মধ্যে ঢুকিয়ে দিই আর বলি, খালাম্মা না যাওয়া পর্যন্ত এখান থেকে বের হবেন না। তারপর আমি ওয়াশরুমের দরজাটা চাপিয়ে দিয়ে রুমের দরজা খুলে দিই। খালাম্মা রুমের ভিতরে আসে, আলমারি থেকে একটা কাপড় বের করে আমার হাতে ধরিয়ে দেয়। তারপর বলে গোসল করে রেডি হয়ে নিতে। হসপিটাল থেকে বেরিয়ে বাইরে লাঞ্চ করে তাই বাড়িতে ফিরবো আমরা। খালাম্মা আমার রুমেই বসে থাকে আর ওয়াশরুমে হৃদ। আমি না চাইতেও ওয়াশরুমের ভিতর যাই। গিয়ে দরজা আটকে পিছনে ঘুরে তাকিয়ে দেখি হৃদ দাঁড়ালো। আমার কিছু বলার আগে হৃদ এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বাইরে খালাম্মা আছে, আমাকে এখানেই চেঞ্জ করতে হবে। আচ্ছা কর, গোসল করবি তো? আমার হাত থেকে কাপড় ও তোয়ালিটা নিয়ে পাশে রাখলো। তারপর আমায় নিয়ে পানির কাছে গেল, পানি ছেড়ে দিল। কি করছেন কি? আমাকে একদম ভিজিয়ে দিয়েছেন। তো কি হয়েছে, মা তো তোকে গোসল করতেই বললো। আমি এই শীতে গোসল করব? আমি কাপড়টা চেঞ্জ করেই চলে যাব। কি, তুই গোসল করবি না? সারাদিন বাইরে থাকবি আর রাতে এসে সেই আমার সাথে ঘুমাবি? তোর গায়ের থেকে তো ঘামের গন্ধ বের হবে। আমি কি রাতে তোর ঘামের গন্ধ শুকবো? আপনার সাথে ঘুমাবো মানে? আপনি আমরা বেরিয়ে যাবার পরপরই এ বাড়ি ছেড়ে চলে যাবেন? না। হ্যাঁ। না গেলে কি করবি? বাবা মাকে বলবি আমি তোর কাছে আছি? ঠিক আছে, যা গিয়ে বল। আমাকে ধাক্কা দিয়ে হৃদ ইশারা করে বাইরের দিকে। না, আমি সেটা বলতে পারবো না, আপনি নিজের থেকেই চলে যাবেন। আমার কথাটা শুনে হৃদ খুশি হয়। হৃদ আমার কাছে এসে আমার মুখটা ধরে বলে, আমি কখনো তোকে ছেড়ে যাব না রে। এবার যা তো, গোসল করে নে, মা বাইরে অপেক্ষা করছে।
আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, সেটা দেখি হৃদ আমার পরনের জামাটা টেনে বলে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব আপনার সামনে? আমি আর কিছু বলার আগেই হৃদ আমার জামার পেছনে চেনটা খুলে ফেলে আর বলে, নাটক বন্ধ কর, আমার সামনে অনেক খুলেছিস কাপড়। কথাটা বলি হৃদ আমার জামাটা খুলতে চায়। আমি হৃদের হাত দুটো ধরে বসি আর বলি, প্লিজ এমন করবেন না, আমাকে নিজে করতে দিন। আমি করলে তোর সমস্যা কোথায়? না, আপনি পারবেন না। পারবো। হৃদ জোর করে আমার গলায় মুখ গুজে পিঠে সাবান লাগিয়ে দেয়। আমার খুব শীত করছে। জামাটা খুল ফুল। না, জামা কেন খোলা লাগবে? না খুললে তোর গায়ে ভালোভাবে সাবান লাগানো যাবে না। আপনার আর কিছু করা লাগবে না, আমি নিজেই করছি, সরুন। বলে সাবানটা হৃদের কাছ থেকে টেনে নিয়ে নিলাম আর হৃদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিলাম। তাকিয়ে দেখি হৃদের মুখটা কালো হয়ে গেছে। আমাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আর আমার খুব শীত করছে, না চাইতেও আজ হৃদয়ের পাল্লায় পরে গোসল করতে হচ্ছে। আমি জামাটা খুলে বুকের উপর দিয়ে গায়ে সাবান লাগাচ্ছি আর কাঁপছি। বাইরে থেকে খালাম্মা ডেকে চলেছে। কি হলো ফুল, এখনো হলো না? হ্যাঁ খালাম্মা, আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসছি। কথাটা বলি সাবানটা পাশে রাখতে যাব, আমার হাত থেকে পড়ে সাবান। আমি উঠাতে গেলে শব্দ পেরে পিছনে ঘুরে আমি সাবানটা না উঠিয়ে বুকের উপর থেকে নিজের জামাটা ঠিক করে দিতে থাকি। হৃদয় অবস্থায় আমাকে দেখলে যে কি করবে তা আমি খুব ভালো করেই জানি। তাকিয়ে দেখি হৃদের চোখ দুটো একদম আমার দিকে। ও আমাকে ভেজা শরীরে এভাবে দেখলে যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না। ওদিক থেকে 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসছে হৃদ, আর এদিকে আমি ভয়ে চুপসে যাই। হৃদ একদম আমার কাছে এসেছে। ও আমার কাছে এসেছে আমাকে ছুতে যাবে, অমনি আমি উল্টো দিকে ঘুরে যাই। হৃদ আমার পিঠের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে দেয় আর আমার পিঠে অসংখ্য চুমো খায়। তারপর আমাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আমার গালটা শক্ত করে ধরে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁটে বসিয়ে নেয়। কিছুক্ষণ পর আমার ঠোঁট ছেড়ে সরি বলে আমার থেকে দূরে সরে যায় হৃদ। আমি জানতাম হৃদ এমন কিছুই করবে। বাইরে খালাম্মা আছে, ওকে কিছু বলতেও পারছি না। আমি আস্তে করে কাপড়টা নিয়ে ভেজা শরীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি আর ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিই। এ কি ফুল, ভেজা শরীরে রুমে কেন আসলি? খালাম্মা বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানতে চাই আমার কাছে। আমি কিছু একটা ভেবে বলি, ওয়াশরুমে অনেকগুলো ইঁদুর দেখেছি খালাম্মা, আর আমি ইঁদুরকে খুব ভয় পাই, তাই বাইরে চলে এসেছি, এখানেই চেঞ্জ করব। খালাম্মা বলে, ঠিক আছে, তুই চেঞ্জ করে বাইরে আয়, তারপর আমরা বের হব। আর রাতে আসার সময় ইঁদুর মরা ওষুধও কিনে আনবো। মাথাটা ঝাঁকিয়ে ঠিক আছে বলি। খালাম্মা বের হয়ে গেলে আমি রেডি হয়ে বাইরে আসি। খালু নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। খালাম্মা গাড়ির পেছনের সিটে বসে আছে। আমি গিয়ে খালাম্মার পাশে বসি। গাড়ি চলছে। আমি খালাম্মাকে জিজ্ঞাসা করি আমরা হসপিটালে কেন যাচ্ছি, কারো কিছু হয়েছে? খালাম্মা বলে বাচ্চাটার জন্য যাচ্ছি। এতদিন আমাকে দিয়ে বাড়িতে অনেক কাজ করিয়েছে, এর জন্য বাচ্চার শারীরিক গঠনে যেন কোনো কমতি না থাকে। বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে যেন পৃথিবীতে আসে, সেজন্য ডাক্তারের কাছ থেকে খাবারের লিস্ট তৈরি করে আনবে। কখন কি খাবার আমাকে খেতে দেওয়া হবে সেটা। হসপিটাল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খেয়ে সিনেমা দেখে রাতে বাড়িতে ফিরে এলাম। সারাদিন অনেক মজা করলাম, তাই বাড়ি ফিরে ক্লান্ত শরীরে হাতের ইঁদুর মারা ওষুধটা টেবিলে রেখে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কিছু একটা মনে পড়তেই শোয়া থেকে লাফিয়ে উঠে পড়ি আর নিজের কপাল চাপড়াতে থাকি। হায় হায়, তো ওয়াশরুমের ভিতরে ছিল। তখন দরজাটা লক করলাম আর তো খোলা হলো না। আমি ছুটে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিই। দেখি ওয়াশরুমের ভিতরে এক কোনায় দেয়ালের সাথে চিপকে গুটিসুটি খেয়ে পড়ে আছে হৃদ আর কাঁপছে। আমি হৃদের কাছে গিয়ে ওকে ছুঁয়ে দেখি ওর শরীরটা পুরো ভেজা, হয়তো সকালে আমাকে গোসল করানোর সময়ও ভিজে গিয়েছিল। হৃদ, এই হৃদ, শুনতে পাচ্ছেন আমার কথা? হৃদ কোনো কথা বলে না। শীতে কাঁপুনি শুরু হয়ে যায়। আমি ওর কপালে হাত রেখে দেখি জ্বরে কাটা পড়ে যাচ্ছে। আমি ওর হাতটা আমার কাঁধে পেঁচিয়ে ওকে ধরে উঠিয়ে আমার রুমে নিয়ে আসি। ওকে বিছানার ওপর শুইয়ে দিয়ে পরনের ভেজা প্যান্টটা খুলে দিই। তারপর ওর ভেজা শরীর মুছিয়ে দিয়ে কম্বলটা টেনে দিয়ে নিচে হয়ে ওর কানের কাছে নিজের মুখটা এগিয়ে এনে বলি, আপনি এখানে শুয়ে থাকুন, আমি আপনার রুম থেকে আপনার কাপড় আর শীতের জ্যাকেট নিয়ে আসি। কথাটা বলে আমি যেতে লাগলে হৃদ আমার হাতটা পেছন থেকে টেনে ধরে আর শীতে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে করে বলে, কোথাও যাস না ফুল, আমার কাছে থাক। আমি কি করব বুঝতে পারি না। পাশের টেবিলে গ্লাস ভর্তি পানি দেখে ও
ওড়নাটা গ্লাসে ডুবিয়ে ওনার কপালে ছুঁয়ে দিই। অনেকক্ষণ ধরে ভেজা ওড়না ছুঁয়ে দিতে থাকি ওর কপালে, কিন্তু ওর কাঁপুনি আরও বেড়েছে। এখনও শীত করছে হৃদ, আমি কি আপনার রুম থেকে আরেকটা কম্বল নিয়ে আসবো? হৃদ এখনও কাঁপছে। আমি উঠতে গেলে আবার আমার হাত টেনে ধরে বলে, কোথাও যাস না ফুল আমাকে ছেড়ে। আচ্ছা ছাড়ুন, আমি কোথাও যাচ্ছি না, আমাকে শুতে দিন। ওর হাতটা ছাড়িয়ে নিয়ে ঘুরে পাশের বালিশে গিয়ে শুয়ে পড়ি। তাকিয়ে দেখি হৃদের কাঁপুনি এখনও থামেনি। আমি কম্বলটার ভিতরে ঢুকে যাই আর হৃদকে বলি, কাছে আসুন। ওকে আমার কাছে টেনে নিয়ে আসি, তারপর খুব জোরে শক্ত করে জড়িয়ে ধরি আর বলি, এখনও কি খুব শীত করছে? বলে হৃদ আমাকে ঘুরিয়ে ওর শরীরের উপর উঠিয়ে নেয়। আমার শরীরের সবটুকু ভার ওর উপরে। ও আমার পিঠটা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর আমিও ওর বুকে শক্ত করে মুখ গুজে ওকে জড়িয়ে ধরে আছি, যেন ওর শীত না করে। আর এভাবেই রাতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতেই আমি খেয়াল করি এখনও হৃদের বুকের উপর শুয়ে আছি। উঠতে গেলেও পারছি না, হৃদ আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মুখটা তুলে সামনে চেয়ে দেখি হৃদের চোখগুলো খোলা। এ কি, আপনি জেগে আছেন? কপালে হাত দিয়ে দেখি হৃদের শরীরের জ্বরটা আর নেই। এবার আমি নিজেকে হৃদের থেকে ছাড়ানোর চেষ্টা করি। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আর হৃদ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। উফ, এত নড়াচড়া করিস না তো, শান্তিতে ঘুমা। আমি উঠবো, ছাড়ুন, উঠতে দিন আমাকে। এত সকালে উঠে কোথায় যাবি? বাবা মাকেও বোধহয় এখনো উঠেইনি। তার চেয়ে বরং আরো কিছুক্ষণ শুয়ে থাক। না, আমাকে যেতে হবে, ছাড়ুন। আপনার রুম থেকে কাপড় আনতে হবে। হৃদকে জোর করে ধাক্কা দিয়ে উঠে আসি আমি। তারপর হৃদের রুম থেকে কাপড় নিয়ে এসে হৃদকে শোয়া থেকে টেনে উঠিয়ে বসাই। হৃদের হাতে কাপড় দিয়ে বলি, এগুলো পরে নিন। হৃদ হেসে ওঠে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে পরতে পরতে বলে, আজ তোকে একদম আমার বউ বউ লাগছে ফুল। মানে আমি কারো বউটো নই। আপনার সাথে আমি ভালোভাবে কথা বলছি বলে ভাববেন না যে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। কথাটা শুনে হৃদ আমার দিকে আর চোখে তাকায়, কিছু না বলে চুপচাপ কাপড় পরতে থাকে। তারপর কাপড় পরা হয়ে গেলে আমার সামনে এসে দাঁড়ায় আর আমার কোমর জড়িয়ে ধরে বলে, তুই আসলে একটা জিনিস। জিনিস মানে কি? ছাড়ুন, কি বলতে চান আপনি? কি বলছি বুঝতে পারিস না? ভেজা শরীরে তোকে দেখলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কাল রাতে তোর কি হয়েছিল? মানলাম আমার জ্বর হয়েছে, তাই বলে ভেজা প্যান্ট খুলে দিয়েছিস। তারপর আমাকে কাছে টেনে নিয়ে আমার বুকে জড়িয়ে শোবার কি ছিল? আমি ভাবলাম আপনার শীত করছে তাই। হৃদ একটা মুচকি হাসি দেয়। শীত করছে তাই? আচ্ছা, এমন একটা মানুষের বুকে নিজেকে জড়িয়ে ঘুমলি কেন, যাকে তুই ঘৃণা করিস? হৃদের প্রশ্নের কোনো উত্তর দেই না আমি। কি বলবো সেটা ভাবতে থাকি। এর মধ্যেই খপ করে হৃদ আমার ঠোঁটে নিজের ঠোঁটজোড়া বসিয়ে দেয় আর চুমোতে ভরিয়ে দিতে থাকে। আমি ওকে ধাক্কা দিতে যাব ভেবেও পারি না। উফ, ওর এই অনুভূতির সিক্ত প্রশান্তির কাছে আমি হেরে যাই। নিজের চোখ দুটো বন্ধ করে নিই আর ওর ঠোঁটের আলতো পরশে ডুবে যাই আমিও। কিছুক্ষণ পর খালাম্মার কণ্ঠে ধ্যান ফিরে আমার। দরজার কাছে এসে খালাম্মা আমাকে ডাকতে থাকে, ফুল, মা সকাল হয়ে গেছে, উঠেছিস? খালাম্মার ডাক শুনে আমি নিজের ঠোঁট দুটো শক্ত করে নিই আর হৃদ থেমে যায়। আমার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে আমার মুখের দিকে তাকায়। কি হলো ফুল, থেমে গেলি কেন? এখনো ভালো লাগছে না তোর? খালাম্মা হৃদের কণ্ঠ শুনে ফেলে আর জোরে জোরে দরজায় ঘা দিতে থাকে। ফুল, দরজা খোল দ্রুত, তোর সাথে কে আছে? হৃদ কি তোর রুমে? খালাম্মা চিৎকার করে শুনে আমি খুব ভয় পেয়ে যাই আর শক্ত করে হৃদকে জড়িয়ে ধরি। তারপর কান্নাজড়িত কণ্ঠে বলি, কথা কেন বললেন আপনি? এখন খালাম্মা এসে আপনাকে এখানে দেখলে আবার কালকের মতো মারবে। হৃদ খুব খুশি হয় আমাকে এভাবে ওর জন্য ভাবতে দেখে। হৃদ আমায় ছাড়িয়ে নিজের সামনে এনে মুখটা ধরে বলে, তুই আমায় ভালোবেসে ফেলেছিস ফুল। জানি না, প্লিজ আপনি কোথাও লুকিয়ে যান। হৃদ মুচকি হেসে বলে, না, আজ আমি জিতে গেছি। বাবা মা যদি আমাকে ক্ষমা নাও করে, আমি তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, তবু আর লুকিয়ে থাকবো না। কথাটা বলে হৃদ রুমের দরজা গিয়ে খুলে দেয় আর আমি ওকে বাধা দেওয়ার সময়টুকুও পাই না। দরজা খুলতেই খালাম্মা চোখের সামনে হৃদকে দেখে অনেক রেগে যায়। হৃদকে কিছু না বলে ওকে ধাক্কা দিয়ে আমার কাছে আসে আর আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়।
হৃদ মা বলে ছুটে আসে, আমাকে খালাম্মার সামনে থেকে টেনে ওর পিছনে নেয়। ওকে কেন মারলে মা? তোমার সব রাগ তো আমার উপর। মারতে হয় আমাকে মারো মা। মেরে তোমার সব রাগ ঝেড়ে ফেলো। কথাটা বলে হৃদ খালাম্মাকে ছুতে যাবে, খালাম্মা হাত উঁচু করে দিয়ে হৃদকে থামিয়ে দেয়। একদম ছুবি না আমাকে। আর কি বলছিলি? ওকে কেন মেরেছে? ওকে মেরেছি কারণ ও আমার আপন। তুই কে যে তোকে মারবো? হৃদকে কথাটা বলে খালাম্মা ঘুরে আমার কাছে আসে আর আমাকে টেনে ধরে ঝাঁকিয়ে বলে, ভুলে গেছিস ফুলও তোর মায়ের খুনি? কি কি অন্যায় করেছে তোর সাথে মনে কর। ওকে কি ক্ষমা করা যায়? খালাম্মার কথা হৃদ ধরে না। ও নিশ্চিন্ত হয়ে থাকে, কারণ ও ভালো করে জানে আমি এখন খালাম্মার কোনো কথা আর বলবো না, কারণ আমার চোখে আজ ও নিজের প্রতি ভালোবাসা দেখতে পেয়েছে। হৃদ শুকনো একটা হাসি দিয়ে বলল, ফুল আমাকে ভালোবাসে মা। ওর মাথায় এখন এসব কথা ঢুকবে না। তোমরা যদি আমার সাথে এমন করো তাহলে ফুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হৃদের কথাটা শুনে আমি চোখ দুটো বড় বড় করে হৃদের দিকে তাকাই আর নিজের অতীতটা মনে করতে থাকি। মনে মনে ভাবি, খালাম্মা তো ঠিকই বলেছে, হৃদকে ক্ষমা করা যায় না। আবেগের বশে আমি কেন সব ভুলে যাই? এমন সময় হৃদ এসে আমাকে ধরলে আমার চোখের সামনে নিজের মায়ের মৃত মুখটা ভেসে ওঠে। আর রেগে গিয়ে আমি হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলি, চলে যান এই বাড়ি ছেড়ে। ফুল এখন আবার কি হলো তোর? দেখ, একদম মাকে খুশি করার দরকার নেই। তোর মনে যেটা আছে সেটা বল। কথাটা বলে হৃদ আমাকে ছুতে যাবে আর আমি একটা চিৎকার দিয়ে হৃদকে ধমকে সরে থামিয়ে দিই। শুনতে পাননি আপনি? আমি চলে যেতে বলেছি আপনাকে। একটা দুশ্চরিত্র নারী দেহ ভোগী আর খুনিকে কখনোই আমি ক্ষমা করব না। আপনার ভুলের জন্য আমার মা আমাকে ভুল বুঝেছে, আত্মহত্যা করেছে। যান, চলে যান আমার সামনে থেকে। হৃদ আবার আমায় বোঝাতে চায় সে ভুল করেছে, কিন্তু আমি এবার ওর কোনো কথাই শুনিনি। ওকে অনেক কিছু বলে অপমান করে বলি এ বাড়ি থেকে চলে যেতে। আমি বুঝতে পারি হৃদের খুব কষ্ট হচ্ছে আমার মুখে এসব কথা শুনতে, কিন্তু কি করব, ওর ভুলের যে কোনো ক্ষমা হয় না। আমি চোখের পানিটা আটকিয়ে হৃদকে আবার বলি, আপনার ভুলের কোনো ক্ষমা হয় না, তাই আপনি ক্ষমা পাওয়ার কথা ভাববেন না। আমার লাস্ট কথাটা বলতেই হৃদ কষিয়ে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, তারপর কাঁদতে কাঁদতে বলে, তোর মা আমার জন্য বিষ খেয়েছিল, তাই না ফুল? হৃদ এদিক ওদিক তাকিয়ে টেবিলের উপর ইঁদুর মারা ওষুধের শিশিটা দেখতে পায়। হৃদ গিয়ে শিশিটার মুখটা খোলে আর আমাকে বলে, এখন আমি মারা গেলে এর জন্য দায়ী হবি তুই। মা আর বাবা সবাই। আমার একটা ভুলের জন্য আজ তোরা আমাকে এতটা পর করে দিলি, এতটা কষ্ট দিলি। ক্ষমা করা যায় না রে আমাকে। হ্যাঁ, আমি নিজের ভুলের মাসুল দিব তোর মায়ের মতন আত্মহত্যা করে। তোকে আমি বলেছিলাম ফুল, তুই ছাড়া আমি একটা রাতে ঘুমাতে পারি না। এটা তোর দেহ ভোগ করার জন্য নয়, তোকে ভালোবাসি তাই তোকে জড়িয়ে ঘুমাই। আর মা কি যেন শিখিয়েছিলে ফুলকে তুমি? আমি ওর মায়ের খুনি, আমাকে ক্ষমা করা যায় না। আচ্ছা মা, আমি তো তোমারই ছেলে। ধরো এই বিষটা খাওয়ার পর আমি মারা গেলাম, তখন কি আমার মৃত্যুর জন্য তোমার নিজেকে একটু অপরাধী বা খুনি মনে হবে না? আমি খালাম্মা কেউ কোনো কথা বলছি না, শুধু হৃদের কথাগুলো মন দিয়ে শুনছি আর ভাবছি হৃদ তো ঠিকই বলেছে। আমি কিছু বলতে যাব, এরই মধ্যে হৃদ ডকডক করে এক শিশি ইঁদুর মরার বিষ খেয়ে ফেলে। আমি না বলে চিৎকার দিয়ে ছুটে হৃদের কাছে এলাম। হৃদ নিজের গলাটা চেপে ধরে ওয়াক টানতে থাকলো। খালাম্মা এখনো হয়ে আছে, সে বুঝে উঠতে পারছে না কি করবে, তাই ওখানেই দাঁড়িয়ে আছে। হৃদ ওয়াক টেনে বমি করতে থাকলো। আমি চিৎকার দিয়ে খালাম্মা খালুকে ডেকে চলেছি। খালু নিজের রুম থেকে ছুটে আসে। কি হলো? কি হলো ফুল? ও চিৎকার কেন করছিস? আমি কান্না করতে করতে উত্তর দিলাম, হৃদ বিষ খেয়ে নিয়েছে। আমার উপর রাগ করে বিষ খেয়েছে হৃদ। খালু ছুটে হৃদকে এসে ধরে, ওর অবস্থা দেখে কেঁদে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, এটাতে কি করলি হৃদ? খালাম্মা নিজেকে সামলে উঠে দাঁড়ায় আর হৃদের কাছে এসে কেঁদে উঠে বলে, তোরা এখনো কেন বসে আছিস? ওকে হসপিটালে নিয়ে চল, আমার ছেলেটাকে বাঁচা। খালু অ্যাম্বুলেন্সে ফোন দিতে যায়, খালাম্মা দিতে দেয় না। খালাম্মা বলে, এখন যে অপেক্ষা করার সময় নেই, যত দ্রুত সম্ভব ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, নইলে যদি আমার বোনটার মতো ছেলেটাও। তারপর কান্নায় ভেঙে পড়ে খালাম্মা। আমি খালু
বুকে ধরে হৃদকে গাড়িতে নিয়ে বসাই। আর খালাম্মা কাঁদতে কাঁদতে আমাদের পেছনে পেছনে আসে। গাড়িতে উঠে হসপিটালে যাচ্ছি। সারাটা রাস্তা হৃদ বমি করেছে। এখন হৃদ ওটিতে আছে। খুব টেনশন হচ্ছে আমাদের। আবার কান্নাও আসছে। কান্নার মাঝে মাঝে পেটে হাত রেখে ভাবছি হৃদের কিছু হয়ে গেলে ওর সন্তানটার কি হবে। না, শুধু ওর সন্তানের জন্য না, আমারও যে ওকে খুব প্রয়োজন। আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভালোবাসার তো কথা ছিল না। কেন হৃদ আমার এতটা ভালোবাসলো? ও যদি আমায় ভালো না বাসতো, এত পাগলামি না করতো, তাহলে তো আজ আমিও ওকে ভালোবাসতাম। 2 ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার বলে অপারেশন সাকসেসফুল, বাট পেশেন্ট এখন একটু বিশ্রামের প্রয়োজন। কেবিনে শিফট করা হচ্ছে। কেউ পেশেন্টের কাছে আপাতত যাবেন না। হৃদকে কেবিনে শিফট করার পর একজন নার্স হৃদের কাছে সব সময় আছে। হৃদের সেবা করছে আর আমাদেরকে হৃদের থেকে দূরে রাখছে। ডাক্তারের সাথে কথা বলেও কাজ হয়নি। ডাক্তার নার্সকেও আমাদের ভিতরে যেতে দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করি, কিন্তু হৃদ চায় না আমাদের সাথে দেখা করতে। আজ 3 দিন হতে চললেও হৃদের সাথে একটু দেখা হলো না। ওর কেবিনের সামনে বসে 3টা দিন শুধু অপেক্ষা করেছি। প্রতিবারের মতো খালু এবারও খাবার কিনে এনেছে আমাদের জন্য। না খালু, আজ আমার গলা থেকে খাবার নামবে না হৃদকে না দেখলে। পাগলামি করিস না মা, বাচ্চাটার জন্য তোকে খেতে হবে। আমি ভেবে দেখি এটা যে হৃদের সন্তান, এর অযত্ন করা চলবে না, তাই না চাইতেও আমাকে খেতে হলো। খাওয়ার শেষে চোখ তুলে দেখি সামনে হৃদ দাঁড়ানো। আমি খুব অপলক দৃষ্টিতে হৃদকে দেখতে যাই। তারপর 1 পা 2 পা করে ওর কাছে আগাই। ওর সামনে গিয়ে দাঁড়ানোর পর আমি কিছু বলতে যাব, তার আগে আমার পাশ কেটে হৃদ চলে যেতে লাগে। আমি হৃদের পেছনে পেছনে যাই আর হৃদকে ডাকি। হৃদ ঘুরে তাকায়। তারপর আমি ওকে কিছু বলতে যাব, তার আগেই ও আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আমি হৃদের পা জড়িয়ে ধরি আর ওর কাছে ক্ষমা চাই। ওকে বলি আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হৃদ আমার কোনো কথার গুরুত্ব দেয় না। আমার থেকে নিজেকে ছাড়িয়ে পাশ কাটিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। খালাম্মা এতক্ষণ ঘুমিয়েছিল। হৃদের কেবিনের সামনের বেঞ্চটাতে ঘুমিয়েছিল। ঘুম ভাঙতে খালাম্মা আমাকে নিচে বসে কাঁদতে দেখে ছুটে আসে আর বলে, কি হয়েছে ফুল, এরকম করছিস কেন? চলে গেছে হৃদ। ও হয়তো আমাকে কখনো ক্ষমা করবে না, আমার সাথে কথাও বলবে না। কথাটা শুনে খালাম্মাও ভেঙে পড়ে। অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কাঁদে। তারপর খালু এসে আমাদের উঠিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে এসে দেখি দরজাটা খোলা। ভেতরে গিয়ে আমরা সবাই অবাক হই। হৃদ সোফায় বসে চিপস খেতে খেতে টিভি দেখছে। ওকে বাড়িতে দেখে আমরা খুশি হই। খালাম্মা এগিয়ে গিয়ে হৃদকে জড়িয়ে ধরে বলে, তুই এসেছিস বাবা, জানতাম আমাদের উপরে রাগ করে থাকতে পারবি না। হৃদ খালাম্মাকে আচমকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তোমাদেরকে আমি কখনো ক্ষমা করব না। যতটা কষ্ট আমাকে দিয়েছ তার কোনো ক্ষমা নেই। আর আজ যদি আমি মরে যেতাম তাহলে তো তোমরা খুব খুশি হতে, তাই না? খালাম্মা এদিকে হৃদের মুখটা ধরে বলে, কি সব বলছিস তুই হৃদ? চুপ করো। তোমার মুখে আর আমার নাম নিও না। ভেবেছিলাম আর এ বাড়িতে তোমার কাছে আসবো না, কিন্তু না, আসতে হলো। যদিও তোমরা আমার পর হয়ে গেছো, কিন্তু আমার সন্তানটা তো আছে, ওর তো কোনো দোষ নাই, তাই ওর জন্যই চলে এলাম। কথাটা বলে হুড়মুড় করে হৃদ আমার হাতটা ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। রুমের দরজাটা ভেতর থেকে লাগিয়ে আমার সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। কি ভাবছো? কিছু না। ও হ্যাঁ, মনে পড়েছে। তুই আমাকে তুমি করে বলার সাহস কোথায় পেলি? তোকে সেই অধিকার কে দিয়েছে? এটা কেমন কথা? ছোটবেলা থেকেই তো তুমি বলতাম। আবার তুমি বলছিস? তুই কি বুঝিস না ছোটবেলা আর এখানের মধ্যে কত পরিবর্তন হয়েছে? যাই হোক, 12 বছর আগের মতোই তুই বলদাই বয়ে গেছিস। বলদা মানে? জান, ভুল হয়েছে আমার। আমি আর কখনো আপনাকে তুমি বলবো না। আবার যা মন চায় তাই বলে ডাকবি কেন? নিজেকে কি মনে করিস? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস না? আমি চুপ করে আছি। আমার উত্তর না পেয়ে হৃদ ঘুরে গিয়ে টেবিলের উপর থেকে জগটা উঠিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারে আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নিচে কাচের টুকরোগুলো ছড়িয়ে থাকে। হৃদ আমাকে এসে বলে, এগুলো পরিষ্কার কর। আমি হৃদের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকি। হৃদ এমন কেন করছে? শুনতে পাসনি আমি কি বলেছি? কাচের টুকরোগুলো হাত দিয়ে উঠিয়ে পরিষ্কার কর। কথাটা হৃদ চিৎকার করে বলে।
হৃদের চিৎকারে আমি কেঁপে উঠি আর ভয়ে ভয়ে নিজে পরিষ্কার করি। তারপর হৃদের সামনে এসে দাঁড়িয়ে বলি, হয়ে গেছে হৃদ। আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। আমি ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখি নিজের চোখ দুটো নিচেই নামিয়ে নিই। আর হৃদ আমার মুখটা ধরে উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে বলে, অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার ভালোবাসাটাকে বুঝিসনি তুই। আজ যদি আমি মারা যেতাম, তুই তো ঠিকই অন্য কাউকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতি ফুল। হৃদ আমি তোমার কাছে ক্ষমা। হৃদ জোরে একটা ধমক দেয় আমাকে। ক্ষমা? তোকে ক্ষমা করা যায় ফুল? কি দিয়েছিস তুই আমাকে? দিনের পর দিন চোখের সামনে আমার সন্তানকে তুই অবৈধ বলে চালিয়েছিস। মা যখন তোকে নষ্ট বলতো, আমাদের সন্তানকে অবৈধ বলে গালাগাল করতো, তখন আমার যে খুব কষ্ট হতো। তোকে বলতাম আমি সবাইকে সবটা খুলে বলি, তুই আমার কোনো কথা শুনিস নে, ঘৃণা করতে আমাকে, তাই না? যদি আমি বিষকে আমার ভালোবাসাকে প্রমাণ না করতাম, তাহলে তুই আজও আমাকে একইভাবে ঘৃণা করতি। আজ তো আমি মরেও যেতে পারতাম ফুল। তুই তো একবারও আমাকে বাধা দিলি না। মানছি একটা ভুল করে ফেলেছি আমি, কারণ ছোটবেলা থেকে তোকে খুব ভালোবাসি। বিদেশে গিয়েও সারাক্ষণ তোর কথা ভেবেছি, আমার মনের রং তুলিতে তোর ছবি এঁকেছি। জানতাম না তুই দেখতে কেমন হয়েছিস, কিন্তু কল্পনায় তোকে নিয়ে ভাবতাম। সেদিন মাঝরাতে যখন তোকে ওই অবস্থায় দেখি, তখন আমি নিজের হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলে শুধু ভাবি তুই আমার, আর তাই তোকে নিজের করে নেই। সকালে তোকে অনেক খুঁজেছি, তুই সামনে এলে চেষ্টা করেছি তোকে আমার ভালোবাসাটা বোঝানোর, কিন্তু তুই বুঝতে চাসনি। নানানভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই রাগ করে আমি আবার তোকে। আমি হৃদের মুখটা চেপে ধরলাম। এসব কথা এখন কেন বলছো হৃদ? আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো। তোমার আর কোনো প্রমাণ দেওয়া লাগবে না। হৃদ নিজের মুখ থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে নেয়। আমাকে কি তোর এখনো বোকা মনে হয়? তুই কি ভাবিস আমি তোর কাছে এখনো ভালোবাসার কাঙ্গাল? না ফুল, না, ভুল ভাবছিস তুই। অনেক কষ্ট দিয়েছিস আমায়, অনেক পরীক্ষা নিয়েছিস আমায়, কিন্তু আর না। তুই, বাবা মা সবাই আমাকে এতটাই কষ্ট দিয়েছিস যা আমি কখনো ভুলতে পারবো না। আমার তখন আরো বেশি কষ্ট লেগেছে যখন আমাকে মাও আটকায়নি বিষ খাওয়ার থেকে, উল্টো তোকে আমার প্রতি কান পড়া দিয়েছে। তুমি ভুল ভাবছো হৃদ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হৃদ আমায় আরো জোরে একটা ধমক দেয়। চুপ! একটা কথা শুনতে চাই না আমি। কেউ নেই আমার। আমি এখানে এসেছি শুধু আমার সন্তানের জন্য। ও ভূমিষ্ঠ হলেই আমি ওকে নিয়ে চলে যাব। তোরা কেউ আমার কিচ্ছু না। কথাটা বলে হৃদ দরজাটা খুলে হুড়মুড় করে বাইরে বেরিয়ে গেল। কি হচ্ছে এসব? হৃদ এসে খালাম্মার কোনো কথার তোয়াক্কা না করে আবার মিউজিক অন করে আর ডান্স করতে থাকে। অন্যদেরও ইশারা করে তোমরাও ডান্স করো। হৃদের ইশারা পেয়ে তারাও পুনরায় ডান্স করতে শুরু করে। খালাম্মা চিৎকার করে হৃদকে থামতে বলে, কিন্তু হৃদ কোনো কথাই গায়ে লাগায় না। খালাম্মা হৃদকে নিষেধ করতে হাঁপিয়ে যায়, তারপর না পেরে আমাকে ধরে উঠায় আর বলে রুমে যেতে। আমি চলে আসতে লাগি। হৃদ আমার হাতটা ধরে বসে আর আমাকে ঘুরিয়ে টেনে টেনে ডান্স করায়। হৃদের টানাটানির কারণে আমি পা পিছলে পড়ে যেতে লাগি আর হৃদ আমাকে ধরে বসে। তখন একজন মিউজিকটা অফ করে দেয় আর হৃদ আমাকে ছেড়ে দেয়। আমি পড়ে যেতে লাগলে খালাম্মা আমাকে ধরে বসে। খালাম্মা হৃদের দিকে ঘুরে তাকিয়ে বলে, তোর মাথা ঠিক আছে রে? ফুল প্রেগনেন্ট, পড়ে গিয়ে ওর যদি একটু অঘটন ঘটে যেত। হৃদ খালাম্মার কথার কোনো তোয়াক্কা না করে মিউজিকটা চালিয়ে ফ্রেন্ডের নিয়ে ধাপিয়ে ঝাঁকিয়ে আবার ডান্স শুরু করে। খালাম্মা না পেরে রেগে মেগে আমাকে নিয়ে রুমে চলে আসে আর ওদিকে হৃদ পার্টি করে। এটি থেকে মদের বোতল বের করে গ্লাসে ঢেলে চুমুক দিতে দিতে ডান্স করে। অবশেষে ওদের পার্টি শেষ হয় রাত 1টার দিকে। হৃদ এখন আমার রুমের সামনে এসে দরজায় নক করছে। আমি খুলছি না, অভিমান করে বসে আছি। ফুল, দরজাটা খোল, খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? নিজের রুমে যান, আমার কাছে কেন এসেছেন? দরজা খোল, তাই বলছি। আমি বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দিলাম। বলুন কি বলতে চান। তারপর আমার রুম থেকে বিদায় হন। মদের নেশায় হৃদ ঢুলে ঢুলে কথা বলছে। আমার কাছে এগিয়ে এসে আমাকে ঘুরিয়ে হুট করে আমার চুলের ভাঁজে হাত দিয়ে হাতটা ডুবিয়ে দেয়।
তারপর আমার মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে হৃদ আমার চুলের মুঠি ধরে টেনে বসে। খুব ভাব বেড়েছে তোর, তাই না রে? তোর জন্য বিষ খেয়েছি, তোকে ভালোবেসেছি, আরো যত অপমান আর কষ্ট আছে সব সয়েছি। এজন্য তুই নিজের মধ্যে খুব গর্ব নিয়ে চলিস, তাই না? হৃদের কথা শুনে মুহূর্তে আমার চোখের কোণে অশ্রু জমা হলো। হৃদ কি তাহলে এখনো আমাকে কথা শোনাতে এসেছে, কষ্ট দিতে এসেছে? হৃদ, তুমি এখনো এসব বলছো? হৃদ আমার চুল ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। আমি এখনো হৃদের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। তাই দেখে হৃদ আমার জোরে একটা ধমক দেয়। তোকে বলেছি না যেতে। আমি চোখের পানি মুছে নিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর রুমে এসে দেখি হৃদ নেই। হৃদ তাহলে গেল কোথায়? আমি শরবতটা নিয়ে আমার রুম থেকে বেরিয়ে এসে তাকিয়ে দেখি হৃদের রুমে আলো জ্বলছে। এগিয়ে গিয়ে দেখি হৃদ ওর বিছানার উপর বসে আছে। আমাকে দেখি ইশারায় শরবতটা নেওয়ার জন্য হাত বাড়ায়। আমি এগিয়ে গিয়ে হৃদকে শরবতটা দিই, আর হৃদ ডগমগ করে পুরো শরবতটা খেয়ে নেয়। তারপর বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। এবার দূর হ আমার চোখের সামনে থেকে। মানে? আমি ঘুমাবো, তুই তোর রুমে যা। আমি এখনো দাঁড়িয়ে আছি দেখি হৃদ আমাকে জোরে একটা ধমক দেয়, আর আমি ছুটে নিজের রুমে চলে আসি। এসেই শুয়ে পড়ি। বিছানায় শুয়ে থেকে অনেকক্ষণ কাঁদি। হৃদের আচরণের কথা ভেবে আর ঘুম আসে না আমার। বিছানায় এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। নিজে নিজেই ভাবছি হৃদ কি তাহলে এখন থেকে ওর নিজের রুমেই ঘুমাবে? এতটা বদলে গেছে হৃদ। কিন্তু আমি তো ওর প্রতি অভ্যস্ত হয়ে গেছি। এখন তো ওকে ছাড়া আমার ঘুম হবে না। আর হৃদও তো বলতো আমাকে জড়িয়ে না ধরে রাতে ঘুমাতে পারে না। তাহলে এখন কি হয়েছে? কথাগুলো ভাবতে গিয়ে আমি উঠে বসি। আমি বুঝতে পারি হৃদ আর আজকে আসবে না, আর আমারও ঘুম হবে না। তাই আস্তে করে চুপি চুপি পা টিপে হৃদের রুমে গিয়ে দিই। ওর পাশে শুয়ে পড়ি। ওর কম্বলের ভিতর ঢুকে কোলের ভিতর থেকে কোলবালিশটা সরিয়ে ওকে জড়িয়ে ধরে শুই। হৃদের মুখটার দিকে চেয়ে থাকি আর ভাবি যে হৃদ আমাকে এতটা ভালোবাসতো, আর আজ এমন পরিবর্তন। এমন সময় হৃদ আড়মোড়া ভেঙে চোখ চেয়ে আমি ওর কোলের মধ্যে, আর আমার চোখ দুটো দিয়ে ওর মুখ পানে চেয়ে আছি। আমাকে দেখা মাত্র হৃদ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর উঠে বসে বলে, তুই আমার রুমে কি করছিস? বেরিয়ে যা এক্ষুনি। না, যাবো না। মানে? তুমি এ বাড়িতে তোমার বেবিটার জন্যই আছো। তো তাই বলছিলাম তোমার বেবিটার খুব শীত করছে। ইয়ার কি করতে এসেছিস মাঝরাতে আমার সাথে? আগে আমায় বলতে তো দিবা, তারপর রাগ দেখিও। আচ্ছা বল, শুনছি। কথাটা বলে হৃদ নিজের কোলের উপর কোলবালিশটা নিয়ে মুখে হাত দিয়ে বসে পড়ে। আর আমি বলতে শুরু করি, আমার মধ্যেই তো তোমার বেবিটা বেড়ে উঠছে। আমার শীত করা মানে তো তোমার বেবিরও শীত করা। আর আমি একটা কম্বলের মধ্যে শুয়ে দেখছি শীত মানাচ্ছে না। সেদিন যেমন তোমার জ্বর হলে শীত মানাচ্ছিল না, তেমন। তাই তোমার রুমে এসেছিলাম কম্বলটা চাইতে। খালু খালাম্মাকে এত রাতে কি আর জাগানো যায় বলো? আর তুমি তো কম্বল ছাড়া শুতে পারবে না। তাই বুদ্ধি করে তোমার কোলের মধ্যে ঢুকে পড়েছি। আমি কি কিছু ভুল করেছি বলো? হৃদ আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আমার বেবিটার কি সত্যি খুব শীত করছে? খুব। হৃদ চিৎকার দিয়ে বলে, ফাজলামো মারার আর জায়গা পাস না, এক্ষুনি বেরিয়ে যা আমার রুম থেকে। কথাটা বলে হৃদ নিজের কোলের উপরের বালিশটা আমার মুখের উপর ছুঁড়ে মারে। এখন তোকে দেখলেই আমার শুধু ঘৃণা হয় ফুল। তুই সত্যি একটা স্বার্থবাদী মেয়ে। যেই আমি তোকে স্পর্শ করলে তোর গা ঘিন ঘিন করতো, আজ সেই আমার কাছে এসেছিস। যেই বলেছি আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব, সেই এসেছিস নিজের অধিকার বোধ কাটাতে। এতদিন কি হয়েছিল ফুল? আমাকে তো কম কষ্ট দিসনি, তাহলে আজ কেন? হৃদ আর কিছু বলার আগে আমি নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ওর বুকের উপর ঢুলে পড়ি। আচমকা আমি এভাবে পড়ে যাওয়ায় ও প্রথমে আমাকে একটা ধাক্কা দেয়। তারপর আমার কোনো সারা শব্দ না পেয়ে টেনে আমার মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে আর কাঁদে। কান্না জড়িত কণ্ঠে আমায় ডাকে, ফুল, এই ফুল, উঠ বলছি। এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি। আমি চোখ বন্ধ করা অবস্থায় মনে মনে বলি, ও তাহলে এতক্ষণ যেসব কথা বলা হচ্ছিল সেগুলো আমার মনের কথা না। তুমি আমার উপর রেগে আছো তাই বলছিলে। ঠিক আছে, আমিও আর উঠবো না। এভাবে তোমার বুকে পড়ে থাকবো। হৃদ আমাকে টেনে তোলে আর আমি আবার ওর বুকে এসে পড়ি। বারবার এমন হয় না পেরে আমাকে নিজের বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে আর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে,
আমি একটু বেশি বলে ফেলেছি তোকে, তাই না রে? এই অবস্থায় তোকে এতটা কষ্ট দেওয়াটা আমার ঠিক না, কিন্তু কি করব? তুই তো আমাকে এর থেকেও বেশি কষ্ট দিয়েছিস ফুল। দিনের পর দিন যে কষ্টটা আমাকে তুই দিয়েছিস, তোর কাছে তো এটা কিছুই না। খুব ভালোবাসি তোকে আমি, কিন্তু তোর অবহেলাকে নয়। হৃদের কথাগুলো শুনে আমার মন ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ে। খুব শক্ত করে ওর বুকে মাথাটা চেপে রেখে শুয়ে আছি আমি, আর হৃদ আমার এক হাত দিয়ে পিঠে আর অন্য হাত চুলের ভাঁজে বিলি কেটে দিচ্ছে। এখন মনে হচ্ছে হ্যাঁ, এটাই রুহুর প্রশান্তি। এই বুকটায় মাথা রাখার জন্যই তো এত সময় ধরে ছটফট করছিলাম আমি। হৃদ আমার পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে পেছন থেকে জামার চেইনটা খুলে দেয়, তারপর জামার ভেতরে হাত ঢুকিয়ে পিঠে বিলি কাটতে থাকে। আমার কাতুকুতু লাগে, তাই নড়ে চড়ে উঠি। অমনি হৃদ আমার পাশের বালিশে শুয়ে দিয়ে উঠে বসে। কি হলো হৃদ, ছেড়ে দিলে কেন আমায়? একটু ভালোবাসো না? আমি তো আজ নিজের থেকেই এসেছি তোমার কাছে। কথাগুলো আমি উঠে বসে হৃদের কাঁধে থুতনি রেখে বলি। আমার কণ্ঠ শুনে হৃদ চমকে ওঠে আর ঘুরে আমাকে ঠেলে দূরে সরিয়ে দেয়, আর আমার দিকে চরম রাগের দৃষ্টিতে তাকায় আর দাঁতে দাঁত চেপে বলে, এতক্ষণ তুই নাটক করছিলি ফুল? হ্যাঁ করছিলাম, কারণ এটা না করলে আমি তোমার ভেতরের সত্যিটা জানতে পারতাম না। ভালোবাসো তুমি আমায়, আমিও তোমায় ভালোবাসি। তাহলে আমরা কি পারি না পুরনো সব ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে আবার সবটা শুরু করতে? না, পারি না। কথাটা বলে হৃদ আমার দিকে হাত টেনে ধরে হিচড়ে ওর রুম থেকে বের করে দেয়। তারপর আমার মুখের সামনে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। আমি হৃদকে অনেকবার ডাকি, হৃদ শোনে না। হৃদের রুমে দরজায় 2 হাত দিয়ে জোরে জোরে আঘাত করি, তবুও খোলে না। আমি হৃদকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে নিচে বসে পড়ি। দরজার সাথে হেলান দিয়ে বসে এখনও বিড়বিড় করে বলছি, আমাকে আর একটা সুযোগ দাও হৃদ, আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্লিজ হৃদ। আমাকে দূরে সরিয়ে রেখো না। রুমের ভেতর হৃদ কি করছে আমি জানি না। ওর কি কষ্ট হচ্ছে না? আমাকে নাকি ও ভালোবাসে, তাহলে কষ্ট কেন দিচ্ছে? সকালে ঘুম ভাঙলো খালাম্মার ডাকে। চোখ মেলে চেয়ে খেয়াল করে হৃদের রুমের দরজার সামনে ফ্লোরে বসে ঘুমিয়ে আছি। একটু নড়েচড়ে পিছনে ফিরতে দেখি হৃদ দরজা খুলল। আমাকে রুমের সামনে দেখতে পেয়ে হৃদের চোখ দুটো বড় বড় হয়ে গেল। খালাম্মা আমার কাছে জানতে চাইলো, কি হয়েছে ফুল, এখানে এভাবে পড়ে আছিস? আমি কিছু না বলে ছুটে নিজের রুমে চলে আসি। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার চোখ মুছে পানির ছিটা দিতে থাকি। তারপর পানি ছেড়ে দিয়ে নিচে বসে পড়ে কাঁদি। কাঁদতে কাঁদতে নিজেকে বলি, আমি কি হৃদের ক্ষমা পাওয়ারও যোগ্য না? হৃদ, তুমি এমনটা করতে পারলে আমার সাথে? অনেকক্ষণ এভাবে ভিজতে থাকি। তারপর চোখ মুছে উঠে দাঁড়াই। পানি বন্ধ করে খেয়াল করি আমার পুরোটা শরীর ভেজা, শুকনা কোনো কাপড়ও ওয়াশরুমে নেই। তাই তোয়ালেটা আগে থেকে এখানে থাকায় ভেজা কাপড়গুলো খুলে কোনো মতে তোয়ালেটা শরীরে জড়িয়ে রুমে এলাম। আলমারি থেকে একটা সাদার উপরে কালো হালকা ছাপা 3 পিস বের করলাম। তারপর আলমারিটা বন্ধ করে যেই না পিছনে ঘুরে তাকালাম, চোখের সামনে ভূত দেখার মতো হৃদকে দেখলাম। আচমকার সামনে এভাবে হৃদকে দেখে আমি ভয় পেয়ে হাত থেকে 3 পিসটা পরে নিচে ফেলে দিই, আর হৃদ এক হাত দিয়ে আমাকে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। আমি নিজের চোখ দুটো বন্ধ করে রাখলাম, আর তখন আমার ভেজা চুলগুলো পানি কপাল গড়িয়ে মুখে থেকে থুতনি পর্যন্ত এসে পড়ছে। যেই না টপ করে 1 ফোঁটা পানি আমার বুকের উপর এসে পড়লো, তখনই হৃদ নিজের ঠোঁট দুটো আমার বুকের সাথে চেপে রেখে গভীর চুম্বন করলো। চুলগুলোর ভাঁজে হাত ডুবিয়ে দিয়ে মাথাটা শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি চোখ মেলে হৃদের মুখটা তুলে আমার সামনে আনি। হৃদ, তুমি... আমি আর কিছু বলার আগে হৃদ আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার মুখের সামনে কিছু পেপারস ধরে। কি এটা হৃদ? নিজেই পড়ে দেখ। আমি হৃদের হাত থেকে পেপারসগুলো নিয়ে পড়তে শুরু করি। পেপারসগুলো পড়ার সময় আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছিল। হৃদ আমার চোখের সামনে একটা পেন ধরে আর বলে, সই করে দে ফুল। আমি খুব অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকাই। হৃদ বলে, পেপারসগুলো দেখে চমকে যাবার কিচ্ছু নেই। বাচ্চাটার ওপর শুধু আমার একার অধিকার থাকবে। ডিভোর্সের পর আমি চাইলেই শুধু তুই আমার সন্তানের সাথে দেখা করতে পারবি, না হলে পারবি না। কিরে, দেরি করছিস কেন? তাড়াতাড়ি সই করে দে, আমাকে উকিলের কাছে যেতে হবে।
আমার চোখ দুটো দিয়ে শুধু পানি পড়ছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। চোখের সামনে পানি মুছে পেপারসগুলো হৃদের চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ওর মুখের উপর ছুঁড়ে মারি। তারপর ওর কলারটা টেনে ধরে বলি, অনেক সহ্য করেছি, আর না। যখন ইচ্ছে হবে কাছে এসে ভালোবাসবে, আবার কষ্ট দিবে। এখন বলছো আলাদা হয়ে যাবে। একটু আগেও তুমি আমায় আদর করলে হৃদ। আমাকে ছাড়া কি পারবে তুমি থাকতে? আর আমাদের সন্তান, ও তো আমাদের দুজনেরই অংশ। তাহলে ওকে একা তুমি কেন নিবে? হৃদ আমার হাত দুটো ওর কলার থেকে নামিয়ে নেয়, তারপর বলে, এই রকম কষ্ট আমাকেও তুই দিয়েছিলি ফুল, এর থেকেও অনেক গুণ বেশি কষ্ট। তুই বুঝিসনি আমার ভালোবাসাকে। সেদিন বিষ না খেলে আজও তুই আমার সাথে অমন ব্যবহারই করতিস। তাই আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। তুই শুধু আমার সন্তানটাকে দিয়ে দিস। ওকে নিয়ে আমি চলে যাব অনেক দূরে। তোর সাথে মা আছে, বাবা আছে, আমার তো কেউই নেই। আমি আমার সন্তানটাকে নিয়ে চলে যাব এ বাড়ি ছেড়ে অনেক দূরে। কথাটা বলে হৃদ আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি হৃদকে পিছন থেকে চিৎকার করে ডাকি, ও শোনে না। আমি ড্রেসটা পরে হৃদের রুমে গিয়ে দেখি হৃদ কারোর সাথে ফোনে কথা বলছে। কথাগুলো শুনে মনে হচ্ছে কেউ আসবে। ফোন কলটা শেষে হলে হৃদ ঘুরে আমাকে দেখলো, কিন্তু কোনো কথা বলল না। তাড়াহুড়া করে আমার পাশ কেটেই চলে গেল। খাবার সামনে নিয়ে বসে আছি আমি, হাত দিয়ে নাড়াচাড়া করছি, কিন্তু খেতে পারছি না। ভালোবাসলে যে ক্ষুধা লাগে না তা আজ বুঝলাম। হৃদ যে সেই সকালে বের হলো, কই আর তো ফিরল না। কোথায় আছে ও, আর কখন ফিরবে? ভাবতে ভাবতেই কলিং বেলটা বেজে উঠল। আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখি হৃদের হাত ধরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার পাশ কেটে মেয়েটি হৃদের সাথে ভিতরে আসতে লাগলো। আমি হৃদের কাছে জানতে চাই কে ওই মেয়েটি। হৃদ আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো আর দাঁত কটমট করে উত্তর দিল, আমার বউ? কোনো সমস্যা তোর? বউ মানে? তুমি কি বিয়ে করেছো? এটা তুমি করতে পারলে? কান্না জড়িত কণ্ঠে বললাম আমি। আমার কথা শুনে মেয়েটি জোরে হেসে উঠল, তারপর বলল, তুমি কি ফুল? আমি মাথা চাকিয়ে বললাম হ্যাঁ। মেয়েটা আরও কিছু বলতে যাবে, হৃদ ওকে টেনে আমার সামনে থেকে নিয়ে যায়। আমি দরজার কাছে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। হৃদ মেয়েটিকে বলছে, তোকে এখানে আমি কেন এনেছি ভুলে গেছিস? না। মেয়েটি ঘুরে দাঁড়াতে দরজার কাছে আমাকে দেখে ফেলে আর ডাকে, এই কি ফুল, ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো। মেয়েটি কথা বলতে হৃদ আর চোখে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি বলে, আরে হৃদ, যা হয়েছে ভুলে যা না। আমি রুমের ভিতরে আসলে মেয়েটি আমাকে ধরে হৃদের সামনে দাঁড় করায় আর বলে, তুই আমাকে বলেছিলি তোর সাথে বউয়ের অভিনয় করতে, কিন্তু ফুলকে দেখে আমার বড্ড মায়া লেগে গেল। ওকে আর কষ্ট দিস না হৃদ। তুই তো বলেছিস এখন ফুলও তোকে ভালোবাসে, তাহলে আর রাগ কিসের? ফুলের চোখ মুখের দিকে একবার তাকিয়ে দেখ। তোর কথা ভাবতে ভাবতে দুশ্চিন্তায় কি হয়ে গেছে। এভাবে চলতে থাকলে তোদের সন্তানটার যত্ন কিভাবে নিবি? আমার কথা শোন, মেনে নে ফুলকে। মেয়েটির কথা শুনছি আর আমি অবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছি। হৃদ আমার থেকে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে দরজার দিকে ইশারা করে বলে, চলে জানুর, তোর কোনো কথায় আমি আর শুনতে চাই না। নূর হৃদের কাঁধে হাত রাখে আর বলে, তুই ঠিকভাবে রাখতেও জানিস না, এটাও তোর অভিনয়। ফুল বড্ড বোকা, তাই বোঝে না। কথাটা বলতে গিয়ে নূরের দু চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে দু চোখের পানি আটকে রেখেছে, নিচে গড়াতে দিচ্ছে না। নূরের দু চোখ লাল বর্ণ ধারণ করেছে। হৃদ নূরের হাতটা আর কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলে, তুই কি যাবি? হুম। যাচ্ছি বলে নূর ছুটে রুম থেকে বেরিয়ে যায়। নূর চলে যাবার কিছুক্ষণ পর হৃদ নীরবতা ভেঙে বলে ওঠে, ফুল, আমি একটু কেঁপে উঠে বলি, হুম। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? আমাকে কখনো কষ্ট দিবি না তোরে? হৃদ কথা শুনে আমার যে কেমন লাগছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। শুধু ভাবছি হৃদ কি মন থেকে আমাকে মেনে নিয়েছে। আমার কোনো উত্তর না পেয়ে হৃদ ঘুরে এসে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমার কাছে জানতে চায়, কি হলো? কিছু বলছিস না কেন? আমি ভয় কেঁদে দেই। আবার কাঁদছিস? আমার প্রশ্নের উত্তর দে। হ্যাঁ বাসি তো, তোমার মতন অতটা বাসি না, কিন্তু বাসি। আমার কথাটা শুনে হৃদ ঝট করে আমায় জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, কেন আমার এত কষ্ট দিলি তুই? কেন এতদিন ধরে আমার ভালোবাসাকে অবহেলা করছিলি ফুল? হৃদের কান্না দেখে আমিও কেঁদে দিই।
আমিও ওকে জড়িয়ে ধরি আর বলি, তুমিও অনেক অনেক কষ্ট দিয়েছো রিত। এমন সময় আমি চোখ তুলে দেখি খালাম্মা দরজার কাছে দাঁড়ানো। আমি রিতকে বলি, রিত সামনে খালাম্মা। কথাটা বলতেই রিত আমাকে ছেড়ে দেয় আর খালাম্মার দিকে তাকায়। সেও কাঁদছে। একটু এগিয়ে এসে বলে, শুধু ফুলকে মেনে নিলি, ওকে ভালোবাসিস বলে, আর আমি তোর বাবা, আমাদেরও কি ক্ষমা করা যায় না? সঙ্গে সঙ্গে রিত খালাম্মাকে জড়িয়ে ধরে আর বলে, হুম। ওই দিনের পর থেকে হৃদ আমার অনেক যত্ন নিত, আমাকে খুব ভালোবাসতো। নূরকে আর দেখিনি এই শহরে। হৃদের কাছে শুনেছি নূর হৃদের অনেক ভালো বন্ধু ছিল। বিদেশে লেখাপড়া শেষে ভালো জব পেয়ে ছেড়ে দিয়ে দেশে এসে জব করত। সব কিছুই ভালো চলছে এখন। ভালোবাসা আর সুখে ভরে উঠেছে আমাদের জীবন। একটা রাতেও হৃদ আমাকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারে না। আমাকে গোসল করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া সব দিকে হৃদ খেয়াল রাখতো। আর খালাম্মা তো শাশুড়ি কম, মা বেশি। আমার খুব ভয় করে। মাঝে মাঝে ভাবি, এত সুখী জীবনে সইবে? দেখতে দেখতে 7 মাস পেরিয়ে গেলেও কিছুদিনের মধ্যে বাবুটাও এসে যাবে। কতই না মজা হবে। আর ভাবতে পারছি না আমি। গরু মরু নাদুস নুদুস দুষ্টু একটা কিউটি ডিব্বা পরি কোলে আসবে আমার। ডায়েরির পাতাটা শেষ লাইনটা পড়ে আরো বেশি খারাপ লাগছে মায়ার। ছোট্ট মায়ার দু চোখ বেয়ে শুধু অশ্রু ঝরছে। এখন ডায়েরিটা বুঝিয়ে বুকের সাথে চেপে ধরে কাঁদছে। রিত মায়ার হাত থেকে ডায়েরিটা নিয়ে পাশে রেখে মায়াকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে আর কাঁদে। হঠাৎ হৃদের কাঁধে একটা হাত স্পর্শ করে। রিত ঘুরিয়ে তাকিয়ে দেখে নূর। রিত নূরের হাতটা নিজের কাঁধের উপর থেকে সরিয়ে দেয়। নূর চলে যেতে লাগলে রিত নূরের হাতটা আবার ধরে বসে। নূর অনেক অবাক হয়ে হৃদের দিকে তাকায় আর মনে করে 5 বছর আগের কথা। ফুলকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, রিত কিছুতেই ফুলকে ছাড়তে চাচ্ছিল না। ফুলের অনেক কষ্ট হচ্ছিল। হৃদের হাতটা শেষবারের মতো ছেড়ে দেওয়ার সময় ফুল বলেছিল সে যদি মারা যায় নূরকে যেন হৃদ বিয়ে করে নেয়। কারণ ফুল নূরের চোখে হৃদের প্রতি ভালোবাসা দেখেছিল, যেই ভালোবাসাতে কোনো স্বার্থ ছিল না। এই জন্য ফুলের মৃত্যুর খবর পাওয়া মাত্র নূর ছুটে আসলে হৃদ নূরকে ফুলের শেষ ইচ্ছাটার কথা বলে। আর নূর হৃদকে ভালোবাসায় বিয়ে করে নেয় এবং হৃদ ফুলের সন্তানকেও মায়ের স্নেহ দেয়। তবে হৃদ আজও সম্পূর্ণভাবে নূরকে স্ত্রীর অধিকার সমাপন করেনি। বিয়ের প্রথম রাতে হৃদ নূরকে বলে দিয়েছিল ঝরা ফুলের বাসর কখনো হয় না। তবে আজ হৃদের খুব মন চাইছে নূরের ধৈর্য, আচরণ আর ব্যবহার দেখে তাকেও ভালোবাসতে। ছোট্ট মায়া কাঁদতে কাঁদতে হৃদের কোলে ঘুমিয়ে পড়ে। নূর এসে বিছানা ঠিক করে মায়াকে শুয়ে দিতে বলে। হৃদ মায়াকে শুয়ে দিলে নূরও মায়ার পাশে শুয়ে পড়ে। মায়ার মাথায় হাত বুলাতে থাকে। হুট করে হৃদ নূরকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নূর কিছু বলবে, হৃদ হুশ চুপ বলে থামিয়ে দেয়। নূর আবার বলে, আজ তুই সোফায়। নূর আর কিছু বলার আগেই হৃদ নূরের ঠোঁট জোড়া দখল করে নেয়। কিছুক্ষণ পর নূরকে ছেড়ে দিলে নূর হৃদকে টেনে নিজের থেকে ঘুরিয়ে নেয়। নূর হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি হলো? হৃদ শুধু একটা কথাই বলল, ভালোবাসলাম। কিন্তু তুই তো ফুলকে ভালোবাসিস। দেখ হৃদ, তুই না চাইলে আমার কাছে আর আসিস না। আমি তোকে বিয়ে করেছি, তোর সন্তানকে দেখছি, তার মানে এই নয় যে আমি আমার অধিকার দাবি করব। নূর আর কিছু বলার আগে হৃদ নূরের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দেয়। কে বলেছে ভালোবাসা জীবনে একবার আসে? ফুলকে আমি ভালোবেসেছি আর এখনো বাসি। ওর জায়গাটা কেউ চাইলেও নিতে পারবে না আমার কাছ থেকে। কিন্তু তোকে আমি ওর মতন না হলেও ভালোবেসে ফেলেছি। এখন তুই আমার অভ্যাস নূর। তোকে ছাড়া আমার একটা দিনও সম্পূর্ণ হয় না। মানুষ চলে যায়, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু তাই বলে জীবনটা থেমে থাকে না। এই দীর্ঘ জীবন কাটাতে হাতটা ধরার জন্য স্রষ্টা কাউকে না কাউকে অবশ্যই পাঠায়। তেমনি আমার জীবনেও তোকে পাঠিয়েছে। এখন আমার সুখ বল, দুঃখ বল, সব কিছুরই ভাগই তোকে নিতে হবে। আমার জন্য এত কিছু করলি, এত অপেক্ষা করলি,
আর আজ আমি যখন চাইছি তখন দৌড়ে থাকতে চাচ্ছিস? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস না? নূরের চোখে পানি চলে আসে হৃদের কথা শুনে। হৃদের প্রশ্নের উত্তরে নূর বলে, বাসি তো, আর সারা জীবন বাসবো। তোর থেকেও অনেক বেশি ভালোবাসি আমি তোকে। কথাটা বলে নূর হৃদের বুকে নিজের মাথাটা ঠেকায় আর বলে, আচ্ছা, ঝরা ফুলের বাসর কি আজ হবে? হৃদ মুচকি হেসে নূরকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ হবে।